ভ্যাম্পায়ার ক্রাউন হবে সম্প্রদায়ের রাজা এবং তার রানী হবে অবনী। কিন্তু ক্রাউনের কোনো আইডিয়াই নেই যে সে যাকে নিজের রানী বানাতে চাচ্ছে সে একটা জলজ্যান্ত আগুনের গোলা। তাকে নিজের করে পেতে হলে আসমান জমিন এক করে দিয়ে নতুন ইতিহাসের সূচনা করতে হবে। ক্রাউন সবাইকে মেরে অবনীকে নিজের করে পাওয়ার মাস্টার প্ল্যান সাজানোর পর তার অনুসারীদেরকে বলে, এই তোরা সবাই আমার অনুসারী, আমি তোদেরকে বানিয়েছি, তোরা আমি বাদে কারোর কাছে নত স্বীকার করবি না, একমাত্র খালি আমার কাছেই তোরা নত স্বীকার করবি এবং আমার সমস্ত হুকুমকেই তোরা মেনে চলবি। ক্রাউনের কথার প্রত্যুত্তরে তার অনুসারীরা সবাই একজোট হয়ে বলে ওঠে, জি মালিক, আমরা আপনার হুকুমেরই অনুকরণ করব, আপনি বাদে কারোর কাছেই নত স্বীকার করব না। এই তো সাব্বাস, যা এবার গিয়ে আমার জন্য সবাই আহারের খোঁজে লেগে পড়, এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, তার উপরে আহার করতে না পারলে মাথা আরও খারাপ হয়ে যাবে। ক্রাউনের কথার প্রত্যুত্তরে এবার তার একজন অনুসারী বলে ওঠে, মালিক, গড অফ ভ্যাম্পায়ার তো দেখলাম এসবের বিরোধিতা করে, আমরা যদি মানুষকে ধরে আনি আর গড অফ ভ্যাম্পায়ার যদি এসব জেনে যায় তাহলে তো ভয়ানক কাণ্ড ঘটবে, না কেউ জানবে না। গড অফ ভ্যাম্পায়াররা আমার উপরে দায়িত্ব চেপে দিয়ে ঘুমোতে চলে গেছে, তাই তাদের কান পর্যন্ত এই খবর পৌঁছাবে না, আর পৌঁছালেও সমস্যা নাই। আগামীকাল রাতে আমি নতুন এক অধ্যায়ের সূচনা করব, তারপর থেকে আমার কথার উপরে কেউ কথা বলবে বা আমার আদেশ কেউ অমান্য করবে এমন কেউ এই থাকবে না। ঠিক আছে মালিক, তাহলে আমরা আপনার আহারের তালাশে বের হচ্ছি। ক্রাউনের অনুসারী সবাই ক্রাউনের আদেশ মোতাবেক মানুষের উপরে হামলা করতে রাস্তায় বেরিয়ে পড়ে। অপরদিকে অবনী সবাইকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। অবনী, আকাশ, রাজ, মুজাহিদ সবাই খুশি ভ্যাম্পায়ারদেরকে দমন করে। কিন্তু তাদের ধারণা যে ক্রাউন ভুল প্রমাণিত করতে বসে আছে সেই আইডিয়া কারোর এই নেই। সবাই মহা খুশি, কারণ এতদিন ভ্যাম্পায়ারদের কারণে দেশের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। তবে অবনী এসে প্রথম যাত্রাতেই সবকিছুকে শান্ত করে দিয়েছে। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে আকাশের বাংলোতে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অবনী আর আকাশ রুমে চলে আসে। রুমে আসার পর অবনী আকাশকে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা অবনী? আমার স্বীকৃতি চাই। স্বীকৃতি চাই মানে বুঝলাম না। মানে অনেক তো হলো, এবার আমায় নিজের করে নিন। আর কতদিন এভাবে চলবে? তুমি তো আমারই আছো, তোমাকে আর নতুন করে আপন কি করব? প্রিয়, বিয়ে ছাড়া পরনারী কখনোই আপন হতে পারে না। ওহ, তুমি বিয়ের কথা বলছো? জি, আমি বিয়ের কথাই বলছি। ঠিক আছে, বিয়ে করে নিব আমরা। তবে বিয়ে করতে হলে আমারও একটা শর্ত পূরণ করতে হবে তোমাকে। কি শর্ত? তুমি আমাকে আর আপনি ডাকতে পারবে না, আমাকে তোমার তুমি করে বলতে হবে। সেটা কেমন কথা বলছেন? যেমন এই হোক, আমাকে তোমার তুমি করে ডাকতে হবে। প্রিয়, আপনাকে আমার আপনি করে ডাকতেই মজা লাগে। আর তাছাড়া এতদিনের পুরনো স্বভাব আমার কখনোই পাল্টাবে না। তাহলে বিয়েও করতে হবে না তোমাকে? এই নানা, বিয়ে করব। তাহলে শর্ত পালন করতে হবে। ঠিক আছে, পালন করব। তবে মাঝে মধ্যে ভুল করে তুমি জায়গায় আপনি বের হলে রাখতে পারবেন না। ঠিক আছে, রাখব না। তো বলেন কবে বিয়ে করবেন? সরি, বলো কবে বিয়ে করবে? শুক্রবার আসতে আর 2-4 দিন বাকি আছে। শুক্রবার আসলেই আমরা বিয়ে করে নিব। আচ্ছা। এই জানো, আমার ভাবতেই অবাক লাগে আমি তোমার বউ হব। অবাক তো আমারও লাগে, কারণ আগ থেকে চেনা জানা ছিল না। হুট করেই ভালোবেসে ফেললাম। আগামী শুক্রবার আবার বিয়েও করতে যাচ্ছি। আমার জীবনের অনেক বড় পাওয়া হবে তোমাকে নিজের করে পেলে। কিন্তু
কিন্তু কি? আমার পরিবারকে যদি ফিরে পেতাম তাহলে আমার জীবনটা একদম পরিপূর্ণ হয়ে যেত। আমার আর কোনো চাওয়া পাওয়াই অপূর্ণ থাকত না। তবে আমি জানি আমার এই চাওয়াটা কখনোই পূর্ণ হবে না। কারণ আমার পরিবারের লোকজন বেঁচে আছে কিনা সেটাই আমি জানি না। আর বেঁচে থাকলেও তারা কোনো দিন আমি অবধি পৌঁছাতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন। আকাশ অবনীর কথা শুনে কোনো কথাবার্তা না বলে চুপচাপ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। যেটা দেখে অবনী তাকে জিজ্ঞাসা করে, এই কি হলো, কই যাচ্ছ? অবনী, তুমি কিছুটা সময় একটু রুমে বসে কাটাও। আমি নিচে গিয়ে 2 মিনিটের একটা কাজ শেষ করে আবার তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে, জলদি আসবা। হুম। তারপর আকাশ নিচে চলে যায়। নিচে গিয়ে মুজাহিদ আর রাজকে নিজের কাছে পার্সোনালি ডেকে বলে, রাজ আর মুজাহিদ, তোরা দুজন আমার হাসিখুশি চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছিস অবনীকে ফিরে পেয়ে আমি কতটা আনন্দে আছি। আকাশের কথার প্রত্যুত্তরে রাজ বলে ওঠে, ভাই, সেই কথা কি আর নতুন করে আমাদের বলতে হবে? দেখ, আমি আর অবনী আসতেছে শুক্রবারে বিয়ে করব। কিন্তু বেচারির একটা জিনিসে অনেক মন খারাপ। কি জিনিস ভাই? রাজ, মেয়েটা তার হারিয়ে যাওয়া পরিবারের জন্য কষ্ট পাচ্ছে। তাই আমি চাই আগামী শুক্রবার আমাদের বিয়ে হওয়ার আগেই তুই আর মুজাহিদ মিলে অবনীর মা বাবাকে খুঁজে বের করবি যদি তারা জীবিত থাকে। ভাই, আপনি একদম চাপ নিবেন না। আল্লাহ না করুক যদি তিনারা মরে না যান তাহলে পাতাল রাজ্য থাকলেও সেখান থেকে তিনাদেরকে খুঁজে বের করব আমরা। আগামীকাল হলেই অবনী ভাবির ছবি দিয়ে টিভি নিউজে হারানো বিজ্ঞপ্তি দিব। ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো ভাবির পরিবার পরিজনদের তিনি ফিরে পাবেন। হুম, যা করার কর। তবে ছবির কারণে যেন অবনীর কোনো ক্ষতি না হয়। আর সব চাইতে বড় কথা, অবনীর কান পর্যন্ত যেন এই খবরটা না পৌঁছায়। ভাই, পৌঁছাবে না। এটা একদম গোপন থাকবে। এবার আমি রুমে গেলাম। মেয়েটা রুমে একা একা মন খারাপ করে বসে আছে হয়তো। ঠিক আছে ভাই। রাজ, মুজাহিদের সাথে কথাবার্তা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি অবনী মনমরা হয়ে বসে আছে। তাই অবনীর মন ভালো করতে কোনো চিন্তাভাবনা ছাড়াই গিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের বাহুতে আগলে নিলাম। মেয়েটাকে নিজের বাহুতে আঁকড়ে নিতেই মেয়েটা হুহু করে কেঁদে উঠেছে। যেটা দেখে আমার পাষাণ অন্তরটা কাঁপতে আরম্ভ করেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সামনের মানুষটাকে সামলাতে হলে আগে নিজেকে সামলানো প্রয়োজন। তাই প্রথমে নিজেকে সামলে নিলাম। তারপর অবনীকে বললাম, অবনী, কাঁদে না। আমি তোমার কদমের সামনে ঐশ্বর্যের সমস্ত সুখশান্তি এনে স্তূপ করব। তুমি দেখো, তোমার জীবন থেকে সমস্ত কষ্ট মুছে যাবে। প্রিয় আমার, না খুব কান্না পাচ্ছে কেন জানি। অবনী কাঁদে না। কারণ কিছু মানুষকে কাঁদলে একদম সাজে না। আর তোমার মতন সাহসী নারীর চোখে যদি জল আসে তাহলে আমাদের কি অবস্থা হবে বলো? আচ্ছা, আমি আর কাঁদব না। কিন্তু তুই কখনো আমার থেকে দূরে সরবি না। তুই যেখানেই যাস না কেন আমায় সঙ্গে করে নিয়ে যাবি। আমায় একদম একা রেখে ঘর থেকে বের হবি না। কারণ কখন তোকে আমার থেকে কে কেড়ে নিয়ে চলে যায় তা উপরওয়ালাই ভালো জানেন। অবনীর মুখে তুই শব্দটা শুনে অন্তর কাঁপার সাথে সাথে এবার আমার পুরো শরীর কাঁপতে আরম্ভ করেছে। মনে হচ্ছে যেন ইলেকট্রিক ইল আমার শরীরে তার বৈদ্যুতিক শরীরটা ছুঁয়েছে। তবে এবারও হাইপার না হয়ে নিজেকে সামলে নিলাম। আর সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ কিছু সময় প্রিয় মানুষজন তার আপন মানুষটাকে তাচ্ছিল্যের ভাষায় সম্বোধন করে আরও কাছে পেতে চায়। কিছু সময় মানুষ নিজের প্রিয় মানুষটাকে কাছে পেলে আবেগপ্রবণ হয়ে পড়ে। এছাড়াও কিছু মানুষ তো খুশিতে উন্মাদ হয়ে ব্যবহারিক সংজ্ঞাটাকেও ভুলে যায়। অবনীর বেলায়ও তেমনটা হয়েছে। মেয়েটা আমাকে আপনি থেকে তুমি ডাকতেই কত বাহানা করেছে, সেখানে হুট করেই সে আমাকে তুই বলে ডাকছে। না, আমার আরও ঘনিষ্ঠতা দরকার।
মেয়েটা হয়তো আমাকে হারানোর ভয় পাচ্ছে। কিছু সময় মানুষ অতিরিক্ত খুশির পর্যায়েও আপসেট হয়ে যায়, কারণ পর্যায়ক্রমে খুশির পর দুঃখ আসে, না হয়তো দুঃখের পর সুখ। অবনী আমায় নিজের করে পাবে বলে মাত্রাধিক খুশি হয়েছে, আর সেই খুশির রাজ্যেই হয়তো সুখের পর দুঃখ আসে। সেই ক্রমাগত ভয়ভীতি অবনীর ভিতরে এসে হানা দিয়েছে। সেজন্যই হয়তো মেয়েটা এমন করছে। মেয়েটাকে শান্ত করতে এবার তার শরীরে স্পর্শ করতে আরম্ভ করলাম। মেয়েটার ঠোঁটে মুখে বেশ কয়েকটা চুমু এঁকে দিয়েছি। আমার উষ্ণতা পেয়ে অবনী একদম শান্ত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হল অবনীকে স্পর্শ করে আমার ভিতরে এবার উন্মাদতার সৃষ্টি হয়েছে। হায় আল্লাহ, এবার নিজেকে সামলাবো কি করে? বেশ চিন্তায় পড়ে গেলাম। কিছু সময় চিন্তা করার পরেও এর কোনো হাল বের করতে পারলাম না, যার কারণে অবনীকে ছেড়ে দিয়ে চট করে তার থেকে দূরে সরে আসলাম। অবনী আমার এমন অদ্ভুত আচরণ দেখে বলতে লাগল, তুমি আস্ত একটা খচ্চর। কেন অবনী, কি করেছি আমি? তুমি খালি দল বল গ্যাং নিয়ে মারামারিই করতে জানো, এছাড়া তোমার মধ্যে অন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই। অন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই মানে? বুদ্ধি করে যদি আমায় আরো আগে বিয়ে করে নিতে, তাহলে ব্যাঙের মতন লাফিয়ে আমার থেকে এখন দূরে যেতে হতো না। তাছাড়া এখন নিজের উন্মাদতাকেও আটকে রাখতে হতো না। আহারে, বেচারা কি কষ্ট পাচ্ছে রে বিয়ে না করে। এতটা সময় কিছু একটা ভেবে চরম মন খারাপ লাগছিল, কিন্তু বর্তমানে আমার থেকে তুমি ব্যাঙের মতন লাফিয়ে দূরে সরে যাওয়া দেখে চরম হাসি পাচ্ছে। মনে হচ্ছে যেন ব্যাঙের সার্কাস দেখলাম একটু আগে। অবনীর কথা শুনে রাগে পিত্তি জ্বলে যাচ্ছে, কারণ মেয়েটা আমার দুর্বলতা নিয়ে মজা করছে। এমনিতেই বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ না হওয়ায় তাকে নিজের কাছে টানতে পারছি না, তার উপরে অবনী আমার সাথে ফাজলামো করছে। রাগে চোখমুখ লালবর্ণ ধারণ করেছে। এমন সময় অবনী আবার আমায় বলে উঠল, আমি বিয়ের কথা না বললে হয়তো তুমি এই বিষয়টা কখনো নিজ থেকে তুলতেই না। এবার খেলা সামলাও, আর পারলে একটা কাজ করিও, আসছে শুক্রবারেও বিয়ে করতে হবে না। তুমি আরো কয়েক মাস সময় নাও। এভাবে আরো কয়েক মাস কাটিয়ে তারপর কোনো এক শুক্রবার ঠিক করে আমায় বিয়ে করে নিও। এমনিতেই তাকে আমার কাছে পাবার নেশায় ভর করেছে, সেখানে সে আমার উপরে মজা নিচ্ছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আর কিছু সময়ের মাঝেই তোমার ভিতর থেকে সমস্ত শয়তান পালিয়ে যাবে। মুহূর্তের মধ্যেই নিজের চেহারায় ডেভিল মার্কা এক্সপ্রেশন এনে অবনীর দিকে এগোতে শুরু করলাম। এগোনোর এক পর্যায়ে শরীর থেকে শার্ট খুলে ফ্লোরের উপরে ফিক্কা দিয়ে ছুঁড়ে ফেলেছি, যেটা দেখে অবনী ভয়ে চোখ বড় বড় করে ফেলেছে। অবনীর ভয় পাওয়া চেহারা দেখে মনে মনে বললাম, জানু, এখন আর ভয় পেয়ে কাজ হবে না, কারণ পাগলের মাথায় কোনো ধরনের সিট থাকে না। আর তুমি সেটা জানা সত্ত্বেও পাগলের উপরে মজা নিয়েছ। এবার খেলা সামলাও। পাগল এবার বিয়ের আগেই ইতিহাস রচিত করবে। আমার ডেভিল মার্কা এক্সপ্রেশন দেখে অবনী ভয়ে চোখ বড় বড় করে ফেলেছে। অবনীর ভয় পাওয়া চেহারা দেখে মনে মনে বললাম, জানু, এখন আর ভয় পেয়ে কাজ হবে না, কারণ পাগলের মাথায় কোনো ধরনের সিট থাকে না। আর তুমি সেটা জানা সত্ত্বেও পাগলের উপরে মজা নিয়েছ। এবার খেলা সামলাও। পাগল এবার বিয়ের আগেই ইতিহাস রচিত করবে। আমি অবনীর দিকে যতই এগোচ্ছি ততই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আমি এগোতে এগোতে তার একদম কাছে চলে গিয়েছি। তার কাছে গিয়ে খপ করে তাকে নিজের কাছে নিয়ে নিলাম। মেয়েটার ভারী নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে, যেটা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা প্রচুর ঘাবড়ে আছে। না হয়তো তার নিঃশ্বাসের ঘনত্ব এতটা হতো না। অবনী ভয়ে আমার শরীরে গুটিসুটি মেরে পড়ে আছে, কোনো ধরনের কোনো সাড়া শব্দ করছে না। তার এমন নীরবতা দেখে তাকে বললাম, কি মহারানী, এখন চুপ হয়ে গেলেন যে?
এতটা সময় তো বেশ বকবক করছিলেন, তার উপরে আমাকে নিয়ে মজাও নিচ্ছিলেন। আমি নাকি ব্যাঙের ন্যায় লাফিয়ে সার্কাস দেখাচ্ছি। কই এখন কাছে আসায় চুপ হয়ে গেলেন কেন? তুমি কাছে আসায় আমার ভিতরে জটলা পেকে গেছে। তোমার কথার প্রত্যুত্তরে কি বলবো বুঝে উঠতে পারছি না। কাছে আসাতেই আপনার এই অবস্থা? তাহলে একটু পর যে ইতিহাস রচিত করব তখন কি করবেন? জানি না কি করব। আমার মাথায় কিছুই কাজ করছে না। কাজ করতে হবে না। মাথা জ্যাম আছে, জ্যাম এই থাকুক। তোমার জ্যাম ঠিক হতে হতে আমি নিজের কাজ সেরে নেই। তাহলে বিয়ের আগেই বিয়ের পরের কাজ সেরে যাবে। এই নানা এখন কিছু করিও না প্লিজ। তোমার প্লিজের খাতায় আগুন। আমি তোমায় ছাড়ছি না। আর তোমারও ক্ষমতাও নেই আমাকে আটকানোর। এটা বলেই অবনীর কোমর থেকে হাত উঠিয়ে নিয়ে তার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দিলাম। তারপর তাকে নিজের একদম নিকটে টেনে এনে তার ঘাড়ে চুমু খেতে আরম্ভ করলাম। মেয়েটা আমার এমন আচরণে ব্যাঙের ন্যায় ছটপট করছে। একটু আগে যেই মেয়ে কিনা আমায় ব্যাঙ বলেছে, এখন সেই মেয়েই ব্যাঙের মতন আচরণ করছে। অবনী নিজেকে আমার থেকে ছাড়িয়ে নেওয়ার বেশ চেষ্টা করছে। কিন্তু এই দুনিয়ার প্রিয় মানুষকে কাছে পেলে কে ছাড়তে চায়? তাই অবনীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার শরীরের বিশেষ কয়েকটা অঙ্গে চুমু এঁকে দিয়েছি। আমার প্রতিটা স্পর্শে সে ভয়ানকভাবে কেঁপে ওঠার পাশাপাশি তার চোখে মুখে কেমন যেন একটা অস্থিরতার ছাপ ভেসে উঠেছে, যার কারণে তাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। যেটা দেখে সে আমায় জিজ্ঞাসা করল, কি হলো দূরে সরে গেলে যে? তোমার তো ইচ্ছে পূরণ হয়নি এখনো। অবনী, আমি তোমার ভালোবাসার মানুষ। আমি কারোর অস্থিরতা বাড়িয়ে দেওয়ায় দায়িত্বরত হয়নি, তাও আবার বিশেষ করে তোমার ক্ষেত্রে। অবনী, আমি তোমায় ভালোবাসি। তাই বলে যে জুলুম করব তেমন মানুষ কিন্তু আমি নই। আর আমি জানি আমি যাই করি তুমি আমায় কখনো বাধা দিবে। কিন্তু তাই বলে যে আমি সেটার ফায়দা উঠাবো এটা ভাবলে তুমি ভুল করবে। আর তাছাড়া তোমার অস্থিরতা আমাকে স্পষ্ট জানান দিচ্ছে তুমি এখনো তৈরি না। আর তৈরি থাকবেই কি করে? তোমার আমার সম্পর্ক তো এখনো বৈধতা পায়নি। বৈধতা পেলে না হয় অস্থিরতার বিষয়টাকে এড়িয়ে যেতাম, কিন্তু বর্তমানে সেটা করার কোনো মাধ্যম নেই। আগে বৈধতা দেই, তারপর বৈধভাবেই স্পর্শ করব। আর সব চাইতে বড় কথা, আমি তোমার সাথে এতটা সময় দুষ্টুমি করেছি। আমি তোমায় স্পর্শ করেছি সেটা সত্যিই ছিল, তবে স্পর্শ ছাড়া আরও অন্য কিছু করব সেটা জাস্ট ফান ছিল। তুমি প্লিজ কিছু মনে করিও না। আমি জানি তুমি অমন কিছু করবে না। তবে যদি করতেও চাইতে তাহলে আমি আমার শত অস্থিরতাকে এক সাইডে রেখে তোমার মুখে হাসি ফুটাতাম। অবনী, তোমার ভালোবাসার কখনো কেউ পরিমাপ করতে পারবে না। আমি তোমার মতন একজন মানুষকে নিজের জীবনে পেয়েছি কপালের জোরে। আচ্ছা যাক গে, এখন এসব কথা বাদ দিয়ে রেখে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো, তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমার সাথে ঘুমাবো। অবনী আর আকাশ একসাথে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। অন্যদিকে ক্রাউন সবার চোখের ঘুম হারাম করার জন্য মরিয়া হয়ে গেছে। সে রাতের বেলায় নিজের অনুসারীদেরকে নিয়ে মানুষজনের ঘরের ভিতরে প্রবেশ করে অনেক কয়জনকে নিজের শিকার বানিয়েছে। সবে মাত্র শুরু। আগামীকাল রাতে কোনো কালবৈশাখী নেমে আসে তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। এক রাতে অসংখ্য মানুষকে মেরে ক্রাউন সেই কফিনের মতন চারকোনো বাক্সের ভিতরে ঢুকে পড়ে ঘুমানোর উদ্দেশ্যে। তার অনুসারীরা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারাও নিজেকে আত্মগোপন করে ফেলে। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। সকাল হতেই সংবাদপত্রে এবং জায়গায় জায়গায় হইচই শুরু করেছে, কারণ ক্রাউনের রাতের ক্রিয়াধারায় অসংখ্য মানুষ মারা গিয়েছে, যার জন্য তাদের আত্মীয়স্বজনরা হইচই শুরু করেছে। সবাই সরকারকে দোষারোপ করছে
যে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রেখে চুপচাপ যে যার মন পড়ে আছে। ক্রাউনের এই হামলার বিষয়টা পুরো শহরে হইচই ফেলে দেয়। উচ্চতর কর্মকর্তা তানভীর সাহেব নিজেকে নিয়ে মানুষের মুখে উল্টাপাল্টা মন্তব্য শুনে রাজকে ফোন দেয়। রাজ তানভীর সাহেবের ফোন রিসিভ করে সরকারি আকাশকে ধরিয়ে দেয়। তখনই তানভীর সাহেব আকাশকে বলে, ভাই, শহরের যেই ভয়াবহ অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে ভ্যাম্পায়ার আমাদের ক্ষতি করার আগে মানুষের টর্চারেই আমরা মারা যাব। সবাই আমাদের নিয়ে নানান রকমের কথাবার্তা বলছে। ভাই, আপনি দয়া করে আমাদেরকে এসব থেকে উদ্ধার করেন। আপনি প্লিজ ভ্যাম্পায়ারের বিরুদ্ধে জোরালো কোনো অ্যাকশন নিন। প্রশাসনিক লোক লাগলে আমরা আপনাকে দিচ্ছি, অস্ত্রশস্ত্র লাগলে তাও দিচ্ছি। তাও প্লিজ আপনি এসব থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা খুঁজে বের করুন। তানভীর সাহেব, আমরাও কিন্তু হাত পা গুটে বসে নেই। একে একে দুবার তাদের সাথে লড়াই হয়েছে আমাদের। প্রথমবার আমরা তাদের কোনো ক্ষতিই করতে পারিনি, কারণ আমাদের কাছে তাদেরকে মারার মতন অস্ত্র ছিল না। তাই আমরা তাদেরকে মারার জন্য এক নতুন অস্ত্র বানিয়ে দ্বিতীয়বার তাদের সাথে লড়াই করেছি। তখন তারা একরকমের পরাজয় হয়েছে আমাদের কাছে। পরাজয় হওয়ার পর তাদের সম্প্রদায়ের নেতা আমাদের বলেছে তারা আর অন্যায়ভাবে মানুষের উপরে হামলা করবে না। কিন্তু তারপরেও গত রাতে মানুষ মেরেছে কেন সেটাই বুঝে উঠতে পারছি না। ভাই, ওই সকল নিকৃষ্ট প্রজাতির ভ্যাম্পায়ারের কথার এবং কাজের কোনো বিশ্বাস নাই। তারা আপনাকে কথা দিয়ে তারপরেও মানুষের উপরে হামলা করেছে। গতরাতে ভ্যাম্পায়ারের আক্রমণে কয়জন মারা গিয়েছে তাদেরকে নিয়ে ছোটখাটো একটা জরিপ করা হয়েছে। আমি সেই জরিপে দেখলাম 117 জনকে ভ্যাম্পায়াররা গতরাতে মেরেছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনারা আপনাদের মতন নিরাপদে থাকুন। ঠিক আছে ভাই, ফোন রেখে দিচ্ছি, ভালো থাকবেন। আকাশ উচ্চতর কর্মকর্তা তানভীরের সাথে কথাবার্তা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ভ্যাম্পায়াররা কথা দিয়েও মানুষের উপরে হামলা করেছে। তাই সে অবনীকে বলে, অবনী, এখন কি করা যায়? কি আর করা, তাদের উপরে আবার হামলা করব আমরা। অবনী, এভাবে আর কত? এবার হামলা করলে 3 বার হবে, কিন্তু তারা প্রতিবার কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছে। প্রিয়, তাদের উপরে হামলা করে তাদেরকে না মেলে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদেরকে তাদের উপরে আবার হামলা করতে হবে। তবে তুমি এবার চিন্তা করো না, আমরা এবার পুরো প্রস্তুতি নিয়েই তাদের উপরে হামলা করব। আর এবারের হামলাটাই শেষ মনে করো। তারপর পৃথিবীর বুকে আর ভ্যাম্পায়ারের কোনো ছিটেফোঁটাই থাকবে না। বড় বড় দানব আকৃতির পশুরা যেমন বহুকাল আগে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমনইভাবে ভ্যাম্পায়াররাও বিলুপ্ত হয়ে যাবে। তুমি খালি একটু ধৈর্য ধরো। তবে হামলাটা আজ করব না আমরা। হামলা করব 2 দিন পর। আগে আরো ভালো করে দেখি তারা কি করতে চায়। অবনী, এই 2 দিনে যদি তারা আরো মানুষকে মারে? তুমি তানভীর সাহেবের মাধ্যমে আল্ট্রাভায়োলেট কিরণের সিরাম দ্বারা তৈরি কিছু অস্ত্র দেশের সৈনিকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করো। আর তিনাকে বলে দিবে আগামী 2 দিন যেন সৈনিকরা এই অস্ত্র নিয়ে পাহারায় থাকে। তাহলে ভ্যাম্পায়ার আর কারোর উপরে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথা মতোই কাজ করছি। অবনী আকাশকে যেভাবে যেভাবে বলেছে সে ঠিক সেভাবেই কাজ করে। তানভীর সাহেবকে ফোন দিয়ে আল্ট্রাভায়োলেট কিরণের অনেক কয়টা অস্ত্র সঁপে দেয়, আর বলে এসব নিয়ে সৈনিকরা যাতে রাতের বেলায় অলিতে গলিতে পাহারায় থাকে। তানভীর সাহেব আকাশের বলা কথা অনুযায়ী সৈনিকেদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে তাদেরকে ফুল নাইট শহরের নজরদারি করতে লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। সৈনিকরা মাগরিবের আগেই ডিউটিতে লেগে গেছে। অপরদিকে মাগরিব পেরিয়ে অন্ধকার হতেই ক্রাউন কফিন থেকে বেরিয়ে আসে।
কফিন থেকে বেরিয়ে এসে সোজা তার অনুসারীদেরকে নিয়ে গড অফ ভ্যাম্পায়ারের মহলে চলে যায়। কিন্তু মহলের প্রহরীরা ক্রাউনের অনুসারীদেরকে ভিতরে ঢুকতে দেয় না। তবে ক্রাউন সোজা মহলের ভিতরে প্রবেশ করে, কারণ তাকে আটকানোর ক্ষমতা কারোর এই নেই। ক্রাউন সোজা মহলের ভিতরে প্রবেশ করে। গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কন বাদে বাকি আরেকজন যিনি আছেন তিনার কক্ষে প্রবেশ করে তিনার ঘাড়ের মধ্যে কামড় বসিয়ে দেয়। কামড় বসিয়ে দেওয়ার পর গড অফ ভ্যাম্পায়ারকেও রুস্তমের মতন সেই একইভাবে মেরে ফেলে। তারপর গড অফ ভ্যাম্পায়ারের লাশ সে কোলে উঠিয়ে নিয়ে তিনার কক্ষ থেকে বেরিয়ে আসে। সবাই গড অফ ভ্যাম্পায়ার লাশ দেখে তাজ্জব হয়ে যায়। তখনই ক্রাউন সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আজ থেকে আমিই গড অফ ভ্যাম্পায়ার। আজ থেকে তোরা সবাই আমারই অনুকরণ করবি, না নয়তো তোদের সব কয়টাকে মেরে তোদের সমাধি গড়ে দিব। ক্রাউনের কথায় সবাই ভয়ে তার সামনে ঝুঁকে পড়ে। মহলের প্রহরী থেকে নিয়ে শুরু করে তার অনুসারী সবাই তাকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক গড অফ ভ্যাম্পায়ার বলে মেনে নেয়। অন্যদিকে আকাশ, অবনী এবং অনেকেই মিলে বাংলোর ডাইনিং রুমে এক জায়গায় বসে কথাবার্তা বলছে। এমন সময় হুট করেই আকাশের বাংলোর গার্ডরা দৌড়ে এসে আকাশকে বলে, ভাই, বাংলোর বাহিরে দানব আকৃতির কিছু ভ্যাম্পায়ার দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা আমাদের উপরে হামলা করতে এসেছে। তাই আমরা দৌড়ে বাংলোর ভিতরে ঢুকে পড়েছি। কি হো হো? জি ভাই। গার্ডের কথা শুনে সবাই চটজলদি আল্ট্রা ভায়োলেট কিরণের অস্ত্রশস্ত্র নিয়ে বাংলোর বাহিরে ভ্যাম্পায়ারদের দিকে ছুটে যায়। বাংলোর বাহিরে ছুটে গিয়ে দেখে বিশাল আকৃতির ভ্যাম্পায়ারগুলো তাদের সামনে সত্যি সত্যিই দাঁড়িয়ে আছে। আর তাদের সাথে লিঙ্কনও রয়েছে। লিঙ্কনকে দেখে আকাশ এবং অবনীর মাথায় আগুন ধরে যায়, কারণ এই বাটপারটা তাদেরকে কথা দিয়ে বাটপারি করেছে। তাই সবাইকে রেখে তারা দুজনে মিলে লিঙ্কনের দিকে এগিয়ে যায়। আকাশ লিঙ্কনের কাছে যেতে যেতে কোমর থেকে আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি মিনি পিস্তলটা বের করে। তারপর লিঙ্কনের সামনে গিয়ে লিঙ্কনের দিকে সেটা নিশানা করে ধরে। তখনই অদ্ভুতভাবে লিঙ্কন আকাশের সামনে ঝুঁকে পড়ে এবং তার সাথে সাথে বিশাল আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশের সামনে ঝুঁকে পড়ে, যেটা দেখে আকাশ এবং বাকি সবার হুঁশ উড়ে যায়। অদ্ভুতভাবে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা লিঙ্কন এবং তার সাথে থাকা বিশাল আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশের সামনে ঝুঁকে বসে, যেটা দেখে আকাশ এবং বাকি সবার হুঁশ উড়ে যায়। সবাই চোখ পাকিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু অন্যদিকে আকাশের রাগের মাত্রাটা আরও বেড়ে যায়, কারণ সে অবাক হলেও নিজের রাগের কাছে পরাজয় হয়। গতবারেও লিঙ্কন একইভাবে তাদের সাথে ভালো মানুষের অভিনয়টা করেছে। এবারও হয়তো একইভাবে তাদের সামনে কোনো ধরনের অভিনয় করছে। তাই আকাশ রাগান্বিত কণ্ঠে লিঙ্কনকে বলে, এই তুই আবার কোনো নাটক সাজিয়েছিস রে? গতবার তো বেশ নেতিবাচক কথাবার্তা বলছিলি, কিন্তু পরে কি করলি? সেই একইভাবে মানুষের হত্যা করলি। আকাশের কথা শুনে লিঙ্কন ঝুঁকে বসা থেকে উঠিয়ে দাঁড়ায়। তারপর আকাশকে বলে, দেখ, আমি জানি না তুই কে, আর তুই আমাকে বর্তমানে কি ভেবে এতগুলো কথা শুনেছিস সেটা আমার অজানা। তবে আমি তোর কাছে নত স্বীকার এজন্যই করেছি কারণ তোর সাহায্যের প্রয়োজন আমার। বাহ, এখন তো দেখছি বেশ নাটক মারাচ্ছিস। মনে হচ্ছে যেন দুনিয়ার বুকে কিছু সময় আগেই তুই টপকেছিস। আর তুই আমার থেকে কিসের সাহায্য চাইছিস? তুই তো নিজেই সবকিছু করতে পারিস। আমি কোনো নাটক মারাচ্ছি না। আমি সত্যিই তোর কাছে সাহায্যের জন্য এসেছি। আর আমি যদি নিজেই সব করতে পারতাম তাহলে তোর কাছে কখনোই আসতাম না। যাক গে, তোর সাথে অতিরিক্ত কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। আর তুই নাটক করছিস নাকি করছিস সেটা উপরওয়ালাই ভালো জানেন। এবার তুই সেসব বাদ দিয়ে রেখে আমার কাছে কি জন্য এসেছিস সেটা বল।
গতকাল রাতে আমি ক্রাউনকে রুস্তমের হত্যাকারীকে খোঁজার দায়িত্ব দিয়ে নিজের মহলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর জমিনের বুকে কি হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু একটু আগে বাকি একজন গড অফ ভ্যাম্পায়ারকে কে যেন মেরে ফেলেছে, যেটার আভাস আমি ঘুমে থেকেই পেয়েছি। তাই তোর কাছে আমি ছুটে এসেছি সাহায্যের জন্য। তুই আমাকে সাহায্য কর। তোদের সম্প্রদায়ের রাজাকে মেরেছে, সেজন্য তোরা নিজেরা কোনো পদক্ষেপ নে। খামোখা আমার কাছে এসে কেন এসব বলছিস? আর আমি তোদের কি সাহায্য করব? কারণ শুধু আমি কেন, পুরো ভ্যাম্পায়ার সম্প্রদায়ের সমস্ত লোকজন একত্রে হয়ে চেষ্টা করলেও সেই হত্যাকারীর কিছুই করতে পারব না। সেই হত্যাকারী আমাদের আরেকজন গড অফ ভ্যাম্পায়ার, যিনি ছিলেন, তাকে মেরে তার সমস্ত শক্তি নিজের দখলে করে নিয়েছে, যার দরুন সে অবিনশ্বর বা ইম্মোর্টাল হয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে অমর হয়ে গেছে, আর সে এখন দুনিয়ায় তাজ্জব রটিয়ে বেড়াবে। মানে কি এসবের বুঝলাম না। মানে হলো আমাদের আরেকজন গড অফ ভ্যাম্পায়ার, যার নাম কিনা লুফিয়ান, তিনার নামকরণেই লুফিয়ানা শহরের নির্মাণ করা হয়েছে। কিন্তু এই বিষয়টা আমাদের গড অফ ভ্যাম্পায়াররা ছাড়া কেউ এই জানে না। আমাদের সেই গড অফ ভ্যাম্পায়ার লুফিয়ানের কাছে অবিনশ্বর বা অমর হয়ে থাকার শক্তি ছিল, যেই শক্তির কারণে আমরা বছরকে বছর জীবিত থাকতাম। কিন্তু কেউ একজন সেই গড অফ ভ্যাম্পায়ার লুফিয়ানকে মেরে তার সমস্ত শক্তি নিজের কবলে করে নিয়েছে। তাই সেই হত্যাকারী চাইলে এখন যে কোনো কিছুই করতে পারে। তাকে আটকানোর ক্ষমতা আমাদের ভ্যাম্পায়ার সম্প্রদায়ের মাঝে আর কারোর নেই, আর থাকবেও বা কি করে। সে চাইলে লুফিয়ানা শহরের সমস্ত দানব আকৃতির ভ্যাম্পায়ারকে চোখের ইশারায় নাচাতে পারবে। তাই তাকে শেষ করার জন্য তোর সাহায্যের প্রয়োজন। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তার মানে তোদের অগোচরে কেউ একজন এসব করে নিজের শক্তি আরও বৃদ্ধি করতে চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আমি তোকে সাহায্য করে কি পাব? আমার সাহায্য করে তুই কি পাবি জানি না, তবে এটুকু আমি বলতে পারি, মানুষজন এসব থেকে মুক্তি পাবে। আর তাছাড়া গতরাতে হয়তো সেই হত্যাকারীই মানুষজনকে মেরেছে। তাই তুই আমাকে সাহায্য কর এসব কিছুকে রোধ করতে। ঠিক আছে, আমি সাহায্য করব, তবে একটা শর্তে। কি শর্ত? তোরা আর মানুষের ক্ষতি করতে পারবি না, আর সেই হত্যাকারী মরে গেলে তোরা তোদের মতন শহর ছেড়ে চলে যাবি। দেখ, তোর এই শর্তটা আমাদেরকে দিতে হবে না, আমরা এমনিতেই এসব মেনে চলি। আর সেই হত্যাকারীকে শেষ করতে পারলে এমনিতেও আমরা আমাদের স্থানে ফিরে চলে যাব। কথাটা মাথায় থাকে যেন। এবার তুই এখান থেকে চলে যা, বাকিটা আমরা দেখছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই, তুই আমাকে একটা থাকার মতন জায়গা করে দে। কারণ সেই হত্যাকারী আমাকেও মারার জন্য আমার তালাশ করছে। তার বর্তমান শক্তির কাছে আমার শক্তি কোনো কিছুই না, তাই আমি তার সাথে লড়াই করে কখনোই পেরে উঠব না। এজন্য তুই আমাকে অনুগ্রহ করে একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে, তোর থাকার ব্যবস্থা করে দিচ্ছি, তবে তোর এই দানবগুলোর জন্য আমার কাছে থাকার মতন কোনো জায়গা নেই। না, ওরা থাকবে না, ওরা এমনিতেও লুফিয়ানা শহরে চলে যাবে। কারণ না হয়তো হত্যাকারী লুফিয়ানা শহরের বিশাল আকৃতির ভ্যাম্পায়ারদেরকে তার দলে টেনে নিয়ে তাদের শক্তির অপব্যবহার করবে। তাই এরা লুফিয়ানা শহরে ফিরে গিয়ে হত্যাকারীর হাত থেকে লুফিয়ানা শহরকে বাঁচাবে। ঠিক আছে তাহলে, তবে শোন, তোকে শেষ আরেকটা কথা বলি। তোর সমস্ত কথা বিশ্বাস করে আমি তোকে আশ্রয় দিচ্ছি, কিন্তু তুই যদি কোনো ধরনের কালপিটগিরি করিস তাহলে তোর অবস্থা একদম নাজেহাল করে দিব। ঠিক আছে, আমি যদি কোনো ধরনের দুনম্বরই করি তাহলে তুই আমার মস্তক আলাদা করে দিস শরীর থেকে। মনে রাখিস কথাটা।
আকাশ এরপর রাজকে ডাক দিয়ে লিঙ্কনের জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে বলে। রাজ আকাশের কথা মতন লিঙ্কনের জন্য একটা সুরক্ষিত জায়গা ঠিক করে তাকে সেখানে রেখে বাংলোতে ফিরে আসে। বাংলোতে ফিরে আসার পর আকাশকে বলে, ভাই লিঙ্কনকে সুরক্ষিত জায়গায় রেখে এসেছি। যাক, ভালো করেছিস। কিন্তু ভাই, আমার একটা কথা আছে। কি কথা? ভাই, হুট করে গড অফ ভ্যাম্পায়ার রুস্তম এবং লুফিয়ানকে মারার মতন ভয়ানক কাণ্ডটা কে করল? রাজ, সেটা নিয়ে তো আমিও ভাবছি, কিন্তু কোনো উত্তরেই খুঁজে পাচ্ছি না। কারণ মানুষদের তো এত ক্ষমতা নেই যে তারা ভ্যাম্পায়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে গড অফ ভ্যাম্পায়ারকেই মেরে ফেলবে। এছাড়া ডেমন হান্টাররাও তো কিছু করেনি, কারণ তারা বেশিরভাগ সময় আমাদের চোখের সামনে থাকছে। তাহলে মারলটা কে? ভাই, আমার মনে হয় জম্বুকরা এমন করেছে, কারণ জম্বুক আর ভ্যাম্পায়ারের মধ্যে সাপ বেজির লড়াই। তাই আমার মনে হচ্ছে জম্বুকরাই হয়তো গড অফ ভ্যাম্পায়ারকে মেরেছে। না রাজ, এটা কখনোই সম্ভব না, কারণ আমরা শহরের আসার পূর্বে হাজার খানিক জম্বুক একত্রে হয়ে এক শিংওয়ালা ক্রাউনের এই কোনো ক্ষতি করতে পারেনি। তারা ক্রাউনের ভয়াবহ আকৃতি দেখে যে যার মতন দৌড়ে পালিয়েছে। সেখানে তারা কিনা ক্রাউনের চাইতেও অধিক শক্তিশালী গড অফ ভ্যাম্পায়ারকে মারবে? এটা একদম অবিশ্বাস্য কথাবার্তা। তাহলে ভাইয়ের পিছনে অন্য কেউ আছে? অন্য কেউ তো অবশ্যই আছে, আর সেই অন্য কেউটাকেই আমাদের খুঁজে বের করতে হবে। তবে এখনই আমরা হাত পা বেঁধে নেমে পড়ব না, আগে আরও 2 দিন যাক, তারপর আমরা মাঠে নামব আবারও। সেই পর্যন্ত সবাই নীরব দর্শকের মতন চুপচাপ বসে থাক। ঠিক আছে ভাই। আকাশের কথা মতন সবাই আগামী 2 দিন কি হয় সেই অপেক্ষায় বসে আছে। অপরদিকে ক্রাউন শহরকে নরকে পরিণত করতে তার দলবল এবং লুফিয়ানের প্রহরীদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। বর্তমানে লুফিয়ানের সমস্ত রক্ষিতারা ক্রাউনের অনুসারী হয়ে গেছে। সবাই মিলে একত্রে হয়ে রাস্তায় নেমে পড়ে গতকালের ন্যায় মানুষের রক্ত খাওয়ার জন্য। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে যে সৈনিক আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেটা ক্রাউন জানে না। ক্রাউনের অনুসারী রাস্তায় নামতেই সৈনিকরা তাদের উপরে গুলি ছুড়তে আরম্ভ করে। এতে করে ক্রাউনের 4-5 জন অনুসারী জায়গার মধ্যে জলে ছাই হয়ে যায়। ক্রাউন তার অনুসারীকে জলে ছাই হতে দেখে বাকি অনুসারীদেরকে বলে, এই তোরা সকলের শোন, আজকে আমরা আর মানুষের উপরে হামলা করব না, কারণ প্রতিদিন মানুষের রক্ত খেতে খেতে বোরিং হয়ে গেছি। তাই আজকে আমরা জম্বুকদের উপরে হামলা করব। তবে তোরা আবার ভাবিস না যেন আমার কয়েকজন অনুসারী মরায় আমি ভয় পেয়ে গেছি। যদি এমনটাই ভাবিস তাহলে একটা জিনিস দেখাচ্ছি তোদের, তোরা সবাই সেটা দেখ। ক্রাউন তার অনুসারীদেরকে একটা জিনিস দেখাচ্ছি বলে 2 জন সৈনিকের দিকে হাত দিয়ে ইশারা করে, যার ফলে সৈনিকরা নিজের অনিচ্ছা সত্ত্বেও গুলি ফেলে দিয়ে পাগলের মতন ক্রাউনের কাছে ছুটে আসে। সৈনিকরা ক্রাউনের কাছে ছুটে আসার পর সে 2 জন সৈনিকের গলায় কামড়ে তাদের রক্ত খেয়ে নিয়ে তাদেরকে মেরে ফেলে। তারপর আবার তার অনুসারীদের বলে, নে তোদের সবাইকে আমার শক্তি দেখিয়ে দিলাম, এবার তোরা সবাই আমার সাথে চল, জম্বুকদের উপরে হামলা করব। তারপর সবাই মিলে জম্বুকদের রক্ত খাব। ক্রাউন তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে জম্বুকদের উপরে হামলা করার জন্য রাস্তাঘাট ছেড়ে কোনো এক বিশাল গুহার মধ্যে প্রবেশ করে। যেই গুহার ভিতরে হাজারের উপরে জম্বুক ঘুমিয়ে আছে। আর এই গুহা সম্পর্কে ক্রাউন বহু আগেই অবগত হয়েছে। ক্রাউন গুহাতে প্রবেশ করার পরে গুহার সমস্ত জম্বুককে মেরে তাদের রক্ত খেয়ে নেয়। তার শক্তির সাথে কেউ পেরে ওঠে না। সেই গুহার ভিতরেই জম্বুকের লিডার ছিল। ক্রাউন এবং তার অনুসারীরা সবাইকে মেরে জম্বুকের লিডারের উপরে হামলা করার জন্য তার দিকে অগ্রসর হয়।
তখনই জম্বুকের লিডার নিজের রূপ পাল্টে নিয়ে শিয়ালের রূপ ধারণ করে দৌড়ে সেই গুহা থেকে নিজের জান বাঁচিয়ে নিয়ে পালায়। ক্রাউন এবং তার অনুসারী সবাই জম্বুকের লিডারের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করে। কিন্তু জম্বুকের লিডার নিজের বুদ্ধির প্রয়োগ করে সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে নিজের জান বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়। ক্রাউন এবং তার অনুসারী জম্বুকের লিডারকে আর ধরতে পারে না, তাই জন্য তারা আবার ফিরে আসে। ফিরে আসার পর ক্রাউন সবাইকে বলে, আজকের মতন সবাই নিজের নিজের অবস্থানে চলে যা। আগামীকাল খুব বর্ষর হামলা করব। আজ যত রক্ত খেয়েছি তাতে করে আমার বেশ কয়দিন রক্ত না খেলেও চলবে। তাই আজকে আর ছুটাছুটি করে নিজের পুরো এনার্জি নষ্ট করলাম না, কারণ আগামীকাল আমার প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য অনেক বড় ধ্বংসযজ্ঞ চালাবো আমি, আর তার জন্য বেশ শক্তির প্রয়োজন। তাই এখন আর শক্তির অপচয় না করে কফিনের ভিতরে ঘুমিয়ে পড়লাম। তোরা সবাই যে যার মতন চলে যা। ক্রাউন তার অনুসারীদেরকে চলে যেতে বলে সে কফিনের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে, আর তার অনুসারীরা তার কথা মতন সেখান থেকে চলে যায়। ওইদিকে বেশ রাত হওয়ায় আকাশ আর অবনী গভীর ঘুমে আচ্ছন্ন। দুজনে বেশ শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু তাদের এই শান্তির ঘুম যে আগামীকাল ক্রাউন হারাম করে দেওয়ার পায়তারা করছে সেই বিষয়ে আকাশ আর অবনী কোনো কিছুই জানে না। আকাশ আর অবনী শান্তশিষ্টভাবে ঘুমিয়ে আছে, তবে আগামীকাল তারা দুজন একসাথে ঘুমোতে পারবে কিনা তা উপরওয়ালাই ভালো জানেন। এমন সময় হুট করেই আকাশ অবনীকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। আকাশ ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে কেউ অবনীকে তার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, যার কারণে সে ঘুমের রাজ্যে থেকে বেরিয়ে আসে। ঘুমের রাজ্য থেকে বেরিয়ে আসার পর দেখে অবনী তার পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। স্বপ্নটা যেন বেশ ভয়ানক ছিল। চোখে মুখে ঘাম চলে এসেছে আকাশের, কিন্তু আকাশ পরক্ষণেই অবনীকে সুস্থ স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকতে দেখে কিছুটা চিন্তামুক্ত হয়। তবে তার মন থেকে এখনো ভয়ের রেশ কাটেনি। তাই সে অবনী আর তার মাঝখান থেকে বালিশটাকে সরিয়ে ফেলে অবনীকে আলতো পিঠে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তবে তার চিন্তার মাত্রাটা যেন এখনো কমেনি। অবনীকে নিয়ে দেখা ভয়ানক স্বপ্নটা বাস্তবে বেশ প্রভাব ফেলেছে তার উপরে। তাই সে অবনীকে নিজের কাছে টেনে নিয়ে মনেমনে বলতে থাকে, না, মেয়েটাকে নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে আমার। আল্লাহ না করুক আমার স্বপ্নটা যদি কোনোভাবে বাস্তব হয়ে যায় তাহলে তো বেশ খারাপ হবে জিনিসটা। না, অবনীকে আমার জলদি বিয়ে করতে হবে। আজ বাদে আগামীকাল শুক্রবার। দুনিয়া এদিক সেদিক হয়ে গেলেও মেয়েটাকে আমি আগামীকাল নিজের করে নিব। আমি আর অবনীকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাই না। এমনিতেই সে আমাকে মরণের হাতে ছেড়ে দিয়ে নিজের অনিচ্ছায় 2 বছরের জন্য গায়েব ছিল। এবারও যদি এমন কিছু হয় তাহলে আমি শেষ। তাই এখন আমার একটাই লক্ষ্যমাত্রা, আগামীকাল যে করেই হোক বিয়েটা সম্পন্ন করতে হবে। আর সেই পর্যন্ত মেয়েটাকে নিজের কাছে আগলে রাখতে হবে। আমি সেটাই করব। মেয়েটাকে আগামীকাল বিয়ে করার আগ পর্যন্ত নিজের চোখের সামনেই রাখব। এখন মেয়েটাকে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়ি। আকাশ অবনীকে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। অপরদিকে অবনীও ঘুমের ঘোরে ফিল করে কেউ তাকে নিজের বাহুতে জড়িয়ে নিয়েছে। কিন্তু সে ঘুমের রাজ্য বিচরণ করায় এই বিষয়ে বেশি একটা ভ্রুক্ষেপ করে না। তবে সে ঘুমন্ত অবস্থাতে নিজের অজান্তেই আকাশকে জড়িয়ে ধরে। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। সকাল হতেই আকাশের আগে অবনীর ঘুম ভেঙে যায়। অবনী ঘুম থেকে উঠে দেখে তাদের দুজনের মাঝখানে থাকা বালিশটা গায়েব, আর কেউ তাকে লেপ্টে জড়িয়ে ধরে আছে। অবনী বিষয়টা নিয়ে শুরুতে কেমন যেন নার্ভাস ফিল করে, কিন্তু পরবর্তীতে যখন দেখতে পায় আকাশ তাকে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তখন তার নার্ভাসনেসটা একদম চলে যায়।
সেও এবার আকাশকে আলতো করে জড়িয়ে ধরে। আলতো করে জড়িয়ে ধরার পর অপলক দৃষ্টিতে এক নজরে আকাশের দিকে তাকিয়ে থাকে। অবনী আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে সে যেন দুনিয়ায় সবচাইতে সুন্দর জিনিসটাকে নিজের চোখ দিয়ে দেখছে। যেই সৌন্দর্যময় জিনিসটা তার স্বাভাবিক চাহনিটাকে অপলক দৃষ্টি বানিয়ে দিয়েছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আকাশের ও ঘুম ভেঙে যায়। আকাশ নাড়াচাড়া দিয়ে ওঠে। অবনী আকাশকে ঘুম থেকে উঠতে দেখে তাড়াতাড়ি করে সে নিজেকে গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। কারণ সে কোনোভাবেই আকাশের সামনে লজ্জায় পড়তে চায় না। একটা নারী পুরুষের মাঝে আকাশ পাতাল তফাত আছে। একটা পুরুষ যখন কোনো নারীর দিকে অনুরাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তখনও একটা নারীকে উদ্বিগ্ন বা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। সেখানে কোনো নারী যদি কোনো পুরুষের দিকে অনুরাগী দৃষ্টিতে তাকায় আর তার বিপরীতে পুরুষটা সেটা দেখে নেয় তাহলে তো আর কথাই নেই। একজন পুরুষ লজ্জাটাকে সাময়িক সময়ের জন্য হলেও কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা নারী লজ্জায় পড়ার সাথে সাথেই সেটা নিয়ে হাইপার হয়ে যায়। তাই অবনী আগ থেকেই নিজেকে সামলে নিয়ে এমন একটা ভঙ্গিমা করেছে যে সে কিছুই জানে না। সে এইমাত্র আসমান থেকে জমিনে টপকেছে। অপরদিকে আকাশ ঘুম থেকে সজাগ হওয়ার পর অবনীকে ছেড়ে দিয়ে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। তারপর ফ্রেশ হওয়ার জন্য বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। আকাশ ওয়াশরুমে যাওয়ার পর অবনী আকাশের এমন কর্মকাণ্ডে মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, প্রিয় তুমি যাই করো না কেন ভিতর থেকে তুমি কতটা পরিষ্কার তা একমাত্র খালি আমিই জানি। তোমার শরীরে মানুষ হাজারটা কলঙ্কের দাগ লাগালেও তোমার ভিতর গত সততা সেই দাগগুলোকে মোচন করে দিবে। সত্যিই আমি তোমাকে পেয়ে অনেক লাকি। অবনী নিজে নিজে বিড়বিড় করছিল আকাশকে নিয়ে। এমন সময় আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসার শব্দ পেয়ে অবনী চুপচাপ হয়ে যায়। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অবনী এখনো ঘুমিয়ে আছে। তাই সে অবনীকে ডেকে ঘুম থেকে তোলে তাকে ফ্রেশ হতে পাঠায়। অবনীও ভঙ্গিমা করতে করতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আর আকাশ শার্ট গায়ে দিয়ে নিচে চলে আসে। নিচে এসে রাজদের সাথে বসে কথাবার্তা বলতে থাকে। রাজ আর বাকি সবাই ভোর সকাল 6টার দিকেই উঠে গেছে। কিন্তু রাতের বেলায় আকাশ ঠিক মতন ঘুমোতে না পারায় আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই অবস্থা। আকাশ এবং অনেকেই নিচে সোফার মধ্যে বসে কথাবার্তা বলছিল। এমন সময় হুট করেই আকাশের বাংলোতে গার্ডসহ এক্সট্রা করে 2 থেকে 3 জন লোক প্রবেশ করে। তাদের মধ্যে থেকে একজন পুরুষ আর বাকি 2 জন ফিমেল। ফিমেলদের থেকে একজন মহিলা আর পুরুষ মোটামুটি বয়স্ক। আর বাকি একজন যে আছে সে একদম অল্প বয়সী। মনে হয় যেন সবে মাত্র ক্লাস 9-10 বা কলেজে পড়ে। তারা ঘরের ভিতরে প্রবেশ করতেই অস্থিরতা শুরু করে দেয়। তখনই রাজ তাদেরকে জিজ্ঞাসা করে, এই যে মুরব্বি কি চাই আপনাদের? মুজাহিদের কথার উত্তরে পুরুষ লোকটা বলে ওঠে, আমরা আমাদের মেয়ের খোঁজে এসেছি। মেয়ের খোঁজে এসেছেন মানে? টিভিতে আমরা আমাদের হারিয়ে যাওয়া মেয়ের ছবি দেখেছি। সেখানে আমাদের মেয়ের ঠিকানা দেওয়া ছিল। যেই ঠিকানা অনুযায়ী আমরা এই বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। মুজাহিদ লোকটার কথা শুনে চুপ হয়ে যায়। আকাশ ও থতমত খেয়ে গেছে। কারণ তারা সকলেই বুঝে গেছে তারা কার খোঁজে এই বাড়িতে এসেছে। তাই সবার মাঝে নীরবতা এসে বিরাজ করেছে। কেউ কোনো কথা বলতে না। এমন সময় অবনী সিঁড়ি বেয়ে বেয়ে উপর তলা থেকে নিচে নেমে আসে। অবনী নিচে নেমে আসতেই অবাক হয়ে যায়। কারণ সামনের লোকগুলোকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। অপর পাশ থেকে পুরুষ এবং বয়স্ক মহিলাটা অবনীকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। কিন্তু অবনী তাদের আচরণে পুরোপুরি শকট হয়ে গেছে।
কারণ সে এখনো পুরোপুরিভাবে কিছুই বুঝে উঠতে পারেনি। তাই সে বেকুবের মতন তাদের দিকে ছলছল করে তাকিয়ে আছে। অবনীর এমনভাবে তাকিয়ে থাকা দেখে এবার বয়স্ক মহিলাটা বলে ওঠে, কিরে মা, তুই আমাদেরকে চিনতে পারছিস না? আমরা তোর হারিয়ে যাওয়া মা বাবা। বয়স্ক মহিলাটার মুখে এমন কথা শুনে অবনী বর্ষর একটা ঝাটকা খায়। তবে সে ঝাটকা খেলেও নিজেকে সামলে নিয়ে সেই দুজন মানুষকে বলে, জি, আপনাদের চেহারাও আমার কেমন যেন বেশ পরিচিত মনে হচ্ছে। তবে আপনারই যে আমার হারিয়ে যাওয়া মা বাবা সেটা আমি শিওর হয়ে উঠতে পারছি না। অবনীর এই ধরনের কথা শুনে সেই বয়স্ক মহিলাটা অবনীকে আবার বলে ওঠে, আরে অবনী, আজ থেকে প্রায় 6 বছর আগে তোর ছোট বোন আফিয়াকে তোর খালার কাছে রেখে তুই, আমি আর তোর বাবা মিলে কোনো এক জায়গায় যাওয়ার জন্য গাড়িতে করে সফরে বেরিয়েছিলাম। এমন সময় মাঝপথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যার ফলে অনেকেই নিজের প্রাণ হারায়। কিন্তু আমি আর তোর বাবা বেঁচে যাই, আর তুই সেই অ্যাক্সিডেন্টেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছিস। আমরা শুরুতে ভেবেছি তুই হয়তো মরে গেছিস, কিন্তু ঘটনাস্থলে নাকি পুলিশ তোর লাশ অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তারা তোর লাশ শনাক্তই করতে পারেনি। আর পারবেই বা কী করে, তুই তো সেই জায়গা থেকে হুট করেই কোথায় গায়েব হয়ে গেছিস। অবনী সেই বয়স্ক মহিলাটার কথা শুনে বুঝে ফেলে এরাই তার মা বাবা। তাই সেও এবার তাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করে। অবনীর মা অবনীর ছোট বোনকেও ডেকে কাছে আনে। আফিয়াও নিজের বড় বোনকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে এতদিন তার বাবা মায়ের কাছে তার হারিয়ে যাওয়া বোনের কথা খালি শুনেই বেড়াত, কিন্তু সেই বোন আজ তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আফিয়াও অবনীকে জড়িয়ে ধরেছে। পাশ থেকে সবাই অবনী আর তার পরিবারের মিলিত হওয়ার খুশিটাকে উপভোগ করছে। এভাবে কিছুটা সময় যাওয়ার পর সবাই স্বাভাবিক হয়। স্বাভাবিক হওয়ার পর অবনীর বাবা অবনীর হাত ধরে বলে, অবনী মা, এবার আমাদের সাথে বাড়ি চল। আজ বহু বছর পর বাড়ির মেয়ে আবার বাড়িতে ফিরে যাবে। আকাশ পাশ থেকে সোফায় বসে এতটা সময় তাদের সমস্ত কিছু দেখছিল, কিন্তু অবনীর বাবার কথা শুনে আকাশ তড়িৎগতিতে সোফা থেকে উঠে অবনীর বাবার দিকে তেড়ে আসে। তারপর অবনীর হাত থেকে ঠুস করে অবনীর বাবার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিয়ে অবনীকে নিজের কাছে টেনে নিয়ে তার বাবাকে বলে, এই আপনি অবনীকে নিয়ে যাবেন মানে এটা কেমন কথা? ওমা, ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব না? না, আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না। দেখুন, এমনিতেই আমি আপসেট হয়ে আছি অবনীকে নিয়ে, তার উপরে খামোখা অবনীকে আমার চোখের আড়াল করবেন বলে ইচ্ছে পোষণ করিয়েন না আপনারা, তাহলে কিন্তু অনেক খারাপ হবে। আরে বাবা, তুমি এমন করছো কেন? আমরা আজ এতদিন পর আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমরা কি তাকে আমাদের সঙ্গে নিয়ে যাব না? না, যাবেন না, কারণ অবনী আর আমি আগামীকাল বিয়ে করতে চলেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে সে আমার দুনিয়া, তাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাই 1 সেকেন্ডের জন্যেও অবনীকে আমি চোখের আড়াল করব না। আমি চাই না সে আমার চোখের সমানে থেকে আড়াল হয়ে আবার কোনো বিপদের মুখে পড়ুক। তো বাবা, এখন আমরা কি করব বলো? আমরা এত দূর থেকে ছুটে এসেছি ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো তা করতে দিচ্ছ না। তো এখন তুমিই বলো আমাদের কি করণীয়? আপনারা সহ আমাদের বাসায় থাকুন। আগামীকাল ওকে আমি নিজের করে নেই, তারপর না হয় দেখা যাবে বাকিটা। আচ্ছা, অবনীও কি তোমায় ভালোবাসে? এই অবনী মা, তুই ও কি এই ছেলেটাকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমিও ওকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে তো আমাদের আর কিছুই বলার নেই। তবে বিয়েটা 2 দিক পিছিয়ে নিলে ভালো হতো, কারণ আত্মীয় স্বজনকে অবনীর বিষয়ে বলা যেত। দেখুন, আমার হাতে এত সময় নেই। আগামীকাল আমরা বিয়ে করছি সেটাই ফাইলাম।
আপনারা আর এই বিষয় নিয়ে কোনো ধরনের দ্বিমত পোষণ করিয়েন না অনুরোধ। তবে আপনাদেরকে একটা কথা বলছি, পরবর্তীতে আপনারা চাইলে আত্মীয় স্বজনকে ইনভাইট করে আবার আমাদের বিয়ের অনুষ্ঠান করতে পারেন। ঠিক আছে বাবা, তাহলে তোমরা যেভাবে ঠিক মনে করো সেভাবেই করো। কারণ আমরা চাই না আমাদের মেয়েটাকে কোনোভাবে কষ্ট দিতে। আজ এত বছর পর মেয়েটাকে ফিরে পেয়েছি। আমাদের মেয়ে যেটাতে খুশি থাকবে আমরা সেটাই করব। তাই তোমরা আগামীকাল বিয়ের আয়োজন করো। আর আমরা তোমার বাসায় অবস্থান করছি। জি ধন্যবাদ। এই রাজঘরের কাজের মানুষকে উনাদের জন্য দুটো রুম সুন্দরভাবে গোছগাছ করে রাখতে বল। আর উনাদেরকে আপাতত আমার রুমে নিয়ে গিয়ে বসা। ঠিক আছে ভাই। এই যে আঙ্কেল আন্টি, আপনারা আমার সঙ্গে আসুন। রাজ অবনীর মা বাবা এবং ছোট বোনকে সঙ্গে করে নিয়ে যায় আকাশের রুমে বসার জন্য। এদিকে অবনীর মা বাবা আর ছোট বোন রাজের সাথে যেতেই অবনী আকাশকে বলে, এই যে মিস্টার, আপনার বউটাকে তো কেউ খেয়ে ফেলবে না? বাপরে, বউটা একটু চোখের আড়াল হবে সেই কথা উঠতেই মহাশয় যেভাবে তেড়ে আসছে বাবার দিকে, মনে হচ্ছে যেন উনারা আমার বাবা মা নয়, মনে হচ্ছে যেন উনারা অন্য কেউ। এই অবনী, একদম কথা বলবা না। এমনিতেই আমার মনে কুকু ডাকছে, তার উপরে আমি তোমাকে এই অবস্থায় আড়াল হতে দিব সেটা কখনোই হবে না। আমার বউ আমার চোখের সামনেই থাকবে। ইস রে, কি ভালোবাসে বোরটা আমাকে। হুম, অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চোখের আড়াল হব না, কিন্তু এখন বাবা মা আর ছোট বোনের সাথে কথাবার্তা বলি গিয়ে। ঠিক আছে যাও। অবনী নিজের রুমে ফিরে আসে তার বাবা মায়ের সাথে কথা বলার জন্য। এভাবেই দুপুর হয়ে গিয়েছে। দুপুর হতেই সবাই একসাথে খাওয়া দাওয়া করে আকাশ আর অবনী নিজদের রুমে চলে এসেছে। আর অবনীর মা বাবা এবং ছোট বোন তাদের জন্য ঠিক করা রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। এদিকে আকাশ রুমে আসতেই অবনীকে বলে, এই রেডি হও, শপিং করতে যাব। কারণ রাতের বেলায় সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। এই শপিংয়ের প্রয়োজন নেই, আমার যা আছে তাতেই চলবে। অবনী, বেশি কথাবার্তা বলিও না, তোমায় আমি যেটা বলেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। হুম, জলদি। আকাশের কথায় অবনী চটজলদি রেডি হয়ে নেয়। তারপর আকাশ কয়েকজনকে সঙ্গে নিয়ে অবনী সহ শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর শপিং মলে পৌঁছে আকাশ অবনীর জন্য অনেক কেনাকাটা করে। এর মধ্যেই সময় পেরিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। মাগরিবের ওয়াক্ত হতেই শপিং মল বন্ধ করে দেওয়ার উপক্রম চালু হয়ে গিয়েছে। দেখতে দেখতে শপিং মল পুরো বন্ধ হয়ে গিয়েছে। আকাশদের ও কেনাকাটা শেষ, তাই তারা বাড়ি আসার জন্য রওনা হয়। বাড়ি ফিরে আসার মাঝপথেই মাগরিবের আজান হয়ে অন্ধকার ঘনিয়ে আসে। তাই ড্রাইভার একটু চালুভাবে গাড়ি চালাতে আরম্ভ করে। অন্যদিকে অন্ধকার হতেই ভ্যাম্পায়ার ক্রাউন কফিনের ভিতর থেকে বেরিয়ে এসে তার অনুসারী সবাইকে একজোট করে অবনীকে খোঁজার উদ্দেশ্যে আকাশের বাসায় যাওয়ার জন্য রওনা হয়। এদিকে আকাশরাও প্রায় বাসার কাছাকাছি চলে এসেছে। কিন্তু তাদের কারোর এই জানা নেই একটু পরে ক্রাউন নামক ভ্যাম্পায়ারের সাথে তাদের বাঘে সিংহের লড়াই হবে। বাড়ির একদম সামনাসামনি চলে আসার পর হুট করেই তাদের গাড়ির সামনে জম্বুকের লিডার হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয়। জম্বুকের লিডারকে দেখে ড্রাইভার জায়গার মধ্যে গাড়ি ব্রেক করে। সবাই বেশ চমকে আছে জম্বুকের লিডার এভাবে গাড়ির সামনে হুট করে চলে আসায়। কেউ কিন্তু জম্বুকের লিডারের আসল পরিচয় জানে না। তাই আকাশ গাড়ি থেকে নেমে গিয়ে জম্বুকের লিডারকে বলে, কে ভাই আপনি? আর হুট করে আপনি আমাদের গাড়ির সামনে কেন চলে এসেছেন? আর একটুর জন্য তো আমার গাড়ির নিচে চাপা পড়ে দুর্ঘটনার শিকার হতেন। ভাই আমি কে সেটা পরে বলছি, আর আমি মরে গেলেও আমার আপত্তি নেই।
কিন্তু আমি যাওয়ার আগে কারোর উপরে প্রতিশোধ নিতে চাই। মানে কি? ভাই মানেটাও পরে বলছি। কিন্তু আমি শুনলাম আপনি নাকি ডেমন হান্টারদের সাথে মিলে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করছেন। করছি। ভাই সে আমারও শত্রু। আর এবার আমি আমার পরিচয়টা দেই। ভাই আমি হচ্ছি জম্মুক সম্প্রদায়ের রাজা সুফিয়ান। ভাই ভ্যাম্পায়াররা আমাদের হাজার খানেক জম্বুককে গতকাল রাতে মেরে ফেলেছে। তাই আমি আপনাদের সাথে একজোট হয়ে ভ্যাম্পায়ারের সাথে লড়াই করতে চাই। এই লুফিয়ান কি বলছেন আপনি? ভ্যাম্পায়াররা আপনার লোকজনকে মারবে কি করে? ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা লিংকন তো আমার সুরক্ষিত জায়গায় নিজেই আত্মগোপন হয়ে আছে। সে কি করে আপনাদের লোকজনকে মারবে? ভাই গড অফ ভ্যাম্পায়ার মারেনি, মেরেছি ক্রাউন। আর ক্রাউন এই তাদের দুজন গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। কি হো হো। জি ভাই আমি সত্যি বলছি। আমরা জম্বুকরা মানুষের জনসাধারণের থেকে অনেক দূরে একটা গুহায় থাকি। আমরা না পারতে মানুষের ক্ষতি করি না। তবে যদিও আমাদের কাজ মানুষকে মেরে নিজেদের জনসংখ্যা বৃদ্ধি করা, কিন্তু তারপরেও আমরা সেভাবে মানুষের ক্ষতি করি না। কিন্তু ভ্যাম্পায়াররা কাউকেই ছাড় দেয় না। তারা মানুষের রক্ত খেয়ে তো তাদেরকে মেরে ফেলেই, তার পাশাপাশি গতকাল রাতে ক্রাউন আমাদের গুহায় প্রবেশ করে আমার হাজার খানিক সৈন্যকে সে মেরে ফেলেছে। এমনকি সে নিজের রাজাকেও ছাড় দেয়নি। ভাই সে অনেক হিংস্র হয়ে উঠেছে। আপনি প্লিজ আমাকে আপনাদের সঙ্গে নিন। আমিও আপনাদের সাথে মিলে তার বিরুদ্ধে লড়াই করব। এজন্যই তো বলি গড অফ ভ্যাম্পায়ার লিংকন আমাদেরকে কথা দেওয়ার পরেও কেন ভ্যাম্পায়ারের হাতে মানুষ মরতেছে। তার মানে গড অফ ভ্যাম্পায়ার লিংকন সত্যিই বলেছিল যে সে কিছুই জানে না, আর তার অগোচরে ক্রাউন এসব করে বেড়াচ্ছে। জি ভাই ক্রাউন এসব করছে। ঠিক আছে আপনি আমাদের পিছু পিছু বাংলোতে আসুন। আর একটু সামনে গেলেই আমাদের বাংলো। ঠিক আছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে বাংলোতে পৌঁছানোর উদ্দেশ্যে। আর তার পিছু পিছু জম্মুকের লিডার সুফিয়ান আসতে থাকে। মিনিট 5 মধ্যে সবাই এসে বাংলোর সামনে হাজির হয়। বাংলোর সামনে হাজির হতেই আকাশ রাজকে বলে, রাজ গড অফ ভ্যাম্পায়ারকে আমাদের বাংলোতে নিয়ে আয়। আর মুজাহিদকে বল ডেমন হান্টারদেরকে খবর লাগাতে। ঠিক আছে ভাই। রাজ আকাশের কথা মুজাহিদের কান অবধি পৌঁছে দিয়ে গড অফ ভ্যাম্পায়ারকে নিয়ে আসার জন্য চলে যায়। সবাই বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সময় পেরোতেই রাজ গড অফ ভ্যাম্পায়ার লিংকনকে তার সঙ্গে করে নিয়ে আসে। আর অপরদিকে মুজাহিদের খবর পেয়ে ডেমন হান্টাররাও চলে আসে। আকাশ সবাইলে একত্রে করে ক্রাউনের পর্দা ফাঁস করে। দেখুন ক্রাউন এই সবাইকে মারছে। সে পরশু রাতে 7 উপরে মানুষ মেরেছে। তার উপরে সে তার নিজের সম্প্রদায়ের 2 রাজাকেও মেরে ফেলেছে। তাই এবার আপনারা রেডি হয়ে থাকুন। আগামীকাল আমরা সবাই মিলে ক্রাউনের ব্যবস্থা নিব। আকাশের কথায় ডেমন হান্টারের বর্তমান লিডার বলে, ভাই আমরা অলওয়েজ রেডি। আমরা সব সময়ই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি আছি। তার উপরে যদি আবার তারা মানুষের প্রাণ নেওয়া হামলা করে তাহলে তো কথাই নেই। সোজা এখনই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব। না তার কোনো প্রয়োজন নেই। আজকের দিনটা কোনো মতে কাটিয়ে দিন। কারণ আগামীকাল আমি আর অবনী বিয়ে করতে চলেছি। আগামীকাল অবনীকে আমি আগে নিজের করে নেই। তারপর রাতের বেলায় ক্রাউন নামক অধ্যায়টার সমাপ্তি করব। ঠিক আছে ভাই আপনি যেটা ঠিক মনে করেন। এবার সবাই চলে যান। আগামীকাল দেখা যাবে সব কিছু। আকাশের কথায় ডেমন হান্টার এবং লিংকন চলে যাওয়ার জন্য কদম বাড়ায়। এমন সময় হুট করেই ক্রাউন তার বিশাল সৈন্য সেনা নিয়ে আকাশের বাংলোর সামনে এসে হাজির হয়। যেটা দেখে সবাই থতমত খেয়ে যায়।
কিন্তু ক্রাউনকে দেখা মাত্রই লিঙ্কনের রাগ উঠে যায়, কারণ সে তার সাথের বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। অবশ্য যদিও গতকাল লিঙ্কন বেশ ঘাবড়েছিল, তবে তার সঙ্গীদের হত্যাকারী ক্রাউন এটা জানার পর তার ভয়ভীতি পালিয়ে গিয়ে তার ভিতরে ভয়ানক ক্রোধের জন্ম নিয়েছে। লিঙ্কন একাই কাউকে কিছু না বলে ক্রাউনের দিকে এগিয়ে যায়। তারপর ক্রাউনের একদম কাছে গিয়ে ক্রাউনকে বলে, তার মানে ঘরের মানুষ এই খুনি? হুম, আমিই খুনি। ক্রাউন, গড অফ ভ্যাম্পায়াররা তোর কি ক্ষতি করেছিল, যার কারণে তুই নিজের সম্প্রদায়ের রাজাকেই পিঠ পিছে ছুরি মেরে মেরে ফেলেছিস? কারণ আমি আর তোদের গোলামি করতে চাই না। বহু শত বছর তোদের গোলামি করেছি, কিন্তু কোনো ফল পাইনি। তোরা তোদের মতন রাজার আসন নিয়ে ঘাপটি মেরে বসেছিলি, আর আমরা তোদের আদেশ পালন করেছি। ক্রাউন, তোর ও তো পাওয়ার কম ছিল না। আমাদের পরেই তো তোর অবস্থান ছিল। তারপরেও কেন তুই এমনটা করলি? কারণ ওই যে বললাম, আমি আর তোদের গোলামি করতে চাই না। আমি চাই আমি নিজেই ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা হব। তাই তো আমি ভ্যাম্পায়ার সিটি ছেড়ে শহরে এসেছি নিজের আলাদা করে সৈন্য সেনা তৈরি করতে। কিন্তু তুই আর লুফিয়ান আমার কাজে এসে বাধা দিয়েছিস। আমি চেয়েছিলাম আরও বহু পরে তোদেরকে শেষ করে নিজে একাই রাজত্ব করব। কিন্তু কয়েকদিন আগে তুই আমার গলা চেপে ধরে সবার সামনে আমার অপমান করেছিস। তাই গড অফ ভ্যাম্পায়ারদেরকে শেষ করার কাজটা আমার জলদিই করতে হলো। বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ারকে তো মেরে ফেলেছি, কিন্তু তুই বেঁচে গেছিস। তবে এখন তোকেও শেষ করে দিব। তোকে শেষ করার পর এখানের সবাইকে মেরে ওই যে মেয়েটাকে দেখছিস, তাকে আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব। ক্রাউনের কথা শুনে লিঙ্কন এবং বাকি সবার রাগ উঠে যায়, বিশেষ করে আকাশের। কিন্তু সে কিছুই করে না। তবে সে কিছু না করলেও লিঙ্কন থেমে নেই। সে মুহূর্তের মধ্যেই মানুষের রূপ থেকে ভয়ানক একটা শয়তানে পরিবর্তন হয়। লিঙ্কনকে নিজের রূপ পরিবর্তন করতে দেখে ক্রাউন ও নিজের রূপ পরিবর্তন করে ফেলে। সেও এবার শয়তানের রূপ ধারণ করেছে। ক্রাউন শয়তানের রূপ ধারণ করতেই তার পিছন থেকে বিশাল বড় বড় দুটো পাখনা বেরিয়ে আসে এবং তার শরীর আগুনের মতন জ্বলজ্বল করতে থাকে, যেটা দেখে লিঙ্কন কিছুটা ঘাবড়ে যায়। কারণ ক্রাউনের শরীর এসে বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ারের শক্তি সহ দেখতে পাচ্ছে। তবে সে পিছু হাঁটে না। সে ক্রাউনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। দুজনের ভিতরে বেশ ধামাকাদার লড়াই শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত লিঙ্কন তার সামনে বেশি একটা সময় টিকতে পারে না। ক্রাউন লিঙ্কনের গলা চেপে ধরে ঠুস করে লিঙ্কনের ঘাড়ের হাড় ভেঙে ফেলে, যার ফলে লিঙ্কন মাটিতে ঢুলে পড়ে। আর ক্রাউন সজোরে হাসতে হাসতে তার অনুসারীদেরকে বলে, দেখ, আমি আমাদের সম্প্রদায়ের মূর্খ রাজাকেই মেরে ফেলেছি। এখন থেকে আমিই হলাম ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা। এখন থেকে আমি হলাম ভ্যাম্পায়ার সম্প্রদায়ের গড। আজ থেকে সমস্ত ভ্যাম্পায়ার আমার আদেশের পালন করবি। ক্রাউনের কথায় তার সৈন্য সেনারা তার দিকে হালকা নুয়ে তাকে সম্মান জানায়। অপরদিকে আকাশ, অবনী এবং বাকিরা সবাই এই দৃশ্য দেখে রাগে বোম হয়ে যায়। বিশেষ করে আকাশ, কারণ অবনীকে নাকি ক্রাউন তার সঙ্গে করে নিয়ে যাবে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার লোকজনকে বলে, এই বেটাকে আজকেই শেষ করব। আগামীকালের গোষ্ঠী আমি টুট টুট টুট। আজকেই এই শয়তান শেষ। এই তোরা সবাই নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে আমার সাথে মিলে ওর উপরে হামলা কর। সবাই মিলে আজকে ওকে পায়ের নিচে কুচলে মারব। তখন ওর বাহাদুরি দেখানো আর আমার প্রিয় মানুষের উপরে নজর দেওয়া চিরতরের মতন বন্ধ হয়ে যাবে। আকাশের কথায় অবনী বাদে আকাশসহ সবাই ক্রাউনকে মারার জন্য নিজের সাময়িক অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে যায়।
আকাশের সাথে জম্বুকের লিডারটাও রয়েছে। সবাই ক্রাউন এবং তার সৈন্যদের দিকে তেড়ে তাদের সামনাসামনি যাওয়ার পর গুলি ছুড়তে আরম্ভ করে। সবাই আন্ধাধুন গুলি ছুড়ছে, কিন্তু কারোর এই কিছু হচ্ছে না, কারণ ক্রাউন নিজের শক্তির মাধ্যমে সমস্ত গুলিকে অদৃশ্যর সাথে মিলিয়ে দিচ্ছে। কিন্তু আকাশের লোকজনের থামাথামির নাম নেই, তারা গুলি ছুড়েই চলেছে, যার ফলে ক্রাউন রেগে গিয়ে কিছু ছুঁড়ে ফেলবার মতন আকাশদের দিকে হাত দিয়ে ইশারা করে। ক্রাউনের হাতের ইশারায় আকাশের লোকজন সহ আকাশ এবং ডেমন হান্টাররা সবাই ছিটকে কয়েক হাত পিছনে এসে মাটির উপরে আছড়ে পড়ে, যেটা দেখে এবার অবনীর মাথা খারাপ হয়ে যায়। তাই সে গতবারের ন্যায় সবার সামনে একটা অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে দিয়ে একাই সে ক্রাউনের নিকট চলে যায়। তারপর ক্রাউনের নিকটে গিয়ে সে নিজের সমস্ত শক্তিকে একত্রে করে ক্রাউনের উপরে হামলা করে। আকাশ থেকে বজ্রপাত এসে ক্রাউনের উপরে পড়ে। প্রবল বেগে দমকা হাওয়া এসে দুনিয়াদারিকে অন্ধকার বানিয়ে দেয়। তার উপরে অবনী বুলেট গতিতে দৌড়ে গিয়ে ক্রাউনের দিকে আগুন ছুড়তে আরম্ভ করে। কিন্তু ভাগ্যক্রমে ক্রাউন অবনীর সমস্ত হামলা থেকে বেঁচে যায় নিজের স্বৈরাচারী শক্তির প্রয়োগ করে। অবনীর এত ভয়ানক আক্রমণে ক্রাউনের একটা পশম পর্যন্ত বাঁকা হয়নি, বরং সে অবনীর দিকে হাত দিয়ে ইশারা করতেই অবনী নিজের অনিচ্ছায় হাওয়ায় ভেসে ক্রাউনের একদম সামনে চলে যায়। ক্রাউনের সামনে যাওয়ার পর ক্রাউন অবনীকে বন্দী বানিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। ক্রাউন অবনীকে বন্দী বানানোর সাথে সাথে অবনীর বানানো অদৃশ্য দেয়ালটাও ভেঙে গেছে। অপর প্রান্ত থেকে আকাশ এই দৃশ্য দেখে অবনীকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যায়, কিন্তু আকাশ তাকে ক্রাউনের হাত থেকে বাঁচাতে পারে না। সে এসে পৌঁছানোর আগেই ক্রাউন অবনীকে নিয়ে চম্পট হয়ে যায়। আকাশ অবনীকে বাঁচাতে না পেরে রাগে তার চোখমুখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে। এমন সময় পাশেই মাটির উপরে পড়ে থাকা লিঙ্কন আকাশকে ইশারা করে তার কাছে ডাকে। আকাশ লিঙ্কনের ইশারা দেখে তার কাছে যায়। তার কাছে যাওয়ার পর লিঙ্কন আকাশকে গঙ্গাতে গঙ্গাতে বলে, বিশ্বাসঘাতকটা আমাকে মরণের দুয়ারে পৌঁছে দিয়েছে। আমি আর কিছু সময় পরেই এই পৃথিবী ছেড়ে বিদায় নিব। তাই তুই আমায় কামড়ে আমার শরীর থেকে কিছুটা রক্ত চুষে নে। আকাশ লিঙ্কনের কথা শুনে বেশ ভাবুক হয়ে যায়, কারণ আকাশ ভালো করেই জানে সে লিঙ্কনের রক্ত খেলে সেও ভ্যাম্পায়ার হয়ে যাবে। তাই সে চুপ করে আছে। আকাশের চুপ করে থাকা দেখে লিঙ্কন আবার আকাশকে বলে, দেখ, তোর প্রিয় মানুষটাকে ক্রাউন উঠিয়ে নিয়ে গেছে। তুই নিজের মানুষটাকে ফিরিয়ে আনতে হলে ক্রাউনের সাথে লড়াই করে তোর তাকে পরাজয় করতে হবে। আর ক্রাউনের সাথে লড়াই করলে কিন্তু তোর বেশ শক্তির প্রয়োজন পড়বে। তাই তুই আমার শক্তির সাহায্য নে, এতে করে তোর এই উপকার হবে। আকাশ লিঙ্কনের কথা শুনে আর কোনো কিছু না ভেবেই লিঙ্কনের গলায় কামড় বসিয়ে দেয়, কারণ তার যে করেই হোক অবনীকে ফিরিয়ে আনতে হবে। তাই সে দ্বিধাবোধকে সাইডে রেখে লিঙ্কনের কিছুটা রক্ত চুষে নিয়েছে। ভ্যাম্পায়ার লিঙ্কনের রক্ত চুষে নেওয়ার কিছুক্ষণ পর আকাশের মুখের দুটো দাঁত বড় বড় হয়ে ঠোঁটের পাশ বেয়ে বেরিয়ে এসেছে, এবং সেই সঙ্গে মানুষের আকৃতি পাল্টে গিয়ে ক্রাউনের মতন বিশাল একটা দানবের আকৃতি ধারণ করেছে, যেটা দেখে আকাশের নিজের লোকজন এবং ডেমন হান্টারদের ভয়ে চোখ বড় বড় হয়ে গিয়েছে। আকাশ দানবের আকৃতি ধারণ করার পর বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। এমন সময় লিঙ্কন তাকে বলে, তোর হয়তো বিশাল কষ্ট হচ্ছে মানুষ থেকে নিজেকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করাই। তবে টেনশন নেই, তোর এই কষ্ট কিছু সময়ের মাঝেই লাঘব হয়ে যাবে। আসলে তোর এমন কষ্ট হওয়ার কারণ হচ্ছে আমি ভ্যাম্পায়ার সম্প্রদায়ের একজন রাজা, আর তুই আমার রক্তই পান করেছিস, তাই তোর একটু বেশি কষ্ট হচ্ছে। তবে দেখিস কিছু সময়ের মাঝে তোর থেকে সম্ভব কষ্ট দূর হয়ে যাবে, আর তুই হবি পৃথিবীর সবচাইতে শক্তিশালী ভ্যাম্পায়ার,
এছাড়া তোর মধ্যে এক্সট্রা কিছু ক্ষমতা রয়েছে, যেটা কিনা আমি তোকে প্রথম দেখাতেই বুঝে ফেলেছিলাম। তাই তোর আর তেমন কোনো সমস্যাও হবে না। আমরা তো দিনের আলোতে বের হলে সমস্যা হতো, কিন্তু তোর বেলায় কোনো সমস্যাই হবে না। তুই দিনরাত উভয় সময়ই বের হতে পারবি এবং তার সঙ্গে ভ্যাম্পায়ারের রূপটাকেই আড়াল করে রাখতে পারবি। তাই এবার আর কোনো চিন্তাভাবনা না করে সোজা গিয়ে নিজের প্রিয় মানুষটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচা। আমার হাতে আর বেশি সময় নেই। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাকে মারার, কিন্তু আমি পরাজয় হয়েছি। তাই তুই এবার আমার তরফ থেকেও তার উপরে বদলা নিস। লিংকন এসব বলেই চুপচাপ হয়ে যায়, মানে তার সমাপ্তি হয়ে গেছে। আকাশ লিংকনের সমস্ত কথাবার্তা শোনার পাশাপাশি তার নীরবতা দেখে নিজের লোকজনকে বলে, তোরা আমাকে দেখে আকস্মিক দৃশ্যভঙ্গিতে তাকিয়ে থাকার কোনো মানে নেই, কারণ আমি ভ্যাম্পায়ার হলেও আমি এখনো তোদের ভাই আছি। আর এই রূপটাকে আমি যে কোনো সময় কন্ট্রোল করতে পারব। তাই এবার তোরা সবাই মিলে আমার সঙ্গে চল। ক্রাউনের 12টা বাজাতে হবে। ওর কত বড় সাহস, সে আমার সামনে অবনীকে খারাপ উদ্দেশ্যে তুলে নিয়ে গেছে। ক্রাউন তো শেষ। আমরা আগামীকাল রাতে তার শেষ করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই আজকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়ে গেছে। তাই তার আর ছাড় নেই। তাকে আমরা সবাই মিলে আজকেই শেষ করব। তাই তোরা সবাই আমার সাথে চল, আর সঙ্গে করে আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি অস্ত্র নিয়ে নে। আকাশের কথায় রাজ বলে উঠে, ভাই আমরা জানি আপনি আমাদের ভাই এই রয়েছেন, কিন্তু কথা হচ্ছে অবনী ভাবিকে আমরা কোথায় খোঁজ করব? ক্রাউন শয়তানটা ভাবিকে সঙ্গে করে কোথায় নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। রাজ আমার বুদ্ধিমত্তা বলছে ক্রাউন অবনীকে নিয়ে যে কোনো একটা গড অফ ভ্যাম্পায়ারের মহলে গেছে, কারণ তার মুখ্য প্ল্যান ছিল রাজত্ব করা। আর রাজত্ব করতে হলে অবশ্যই একটা রাজমহল প্রয়োজন। তাই আমি শিওর সে যে কোনো একটা রাজমহলেই অবনীকে নিয়ে গেছে। ভাই ধরে নিলাম ভাবিকে শয়তানটা রাজমহলে নিয়ে গেছে, কিন্তু আমরা সেই রাজমহলটাকে খুঁজে বের করব কিভাবে? এটা নিয়ে তোদের ভাবতে হবে না, কারণ আমি চোখের সামনেই ভ্যাম্পায়ারদের সমস্ত রাজমহলের নকশা দেখতে পাচ্ছি। ভাই কি বলেন? হুম, সত্যিই বলছি। আর আমি লিংকনের রক্ত পান করার পর থেকে আরও অনেক কিছুকেই উপলব্ধি করতে পারছি। ভ্যাম্পায়ার সম্প্রদায় সূচনা হওয়ার পর থেকে যত ভ্যাম্পায়ারের উৎপত্তি হয়েছে, তাদের সবার চেহারাও আমার চোখের সামনে ভাসছে। এছাড়া ভ্যাম্পায়ার সম্প্রদায়ের সমস্ত গোপন তথ্য আমি আপনা-আপনি জেনে গেছি। আমার ভিতরে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। আর এসব হওয়ার আসল কারণ হয়তো লিংকের রক্ত পান করা। হ্যাঁ ভাই, এটাই হবে, কারণ আপনি তার রক্ত খেয়ে তার শক্তিকে রপ্ত করে নিয়েছেন। তার সাথে সাথে হয়তো লিংকনের ভিতরে থাকা সমস্ত তথ্য আপনি জেনে গেছেন। হুম, আচ্ছা শোন, এখন চল সবাই আমার সাথে। আমি তোদের সবাইকে আইকিউ করে রাস্তা দেখাচ্ছি। তোরা গাড়ি নিয়ে বের হ। আমি সামনে থেকে তোদেরকে পথ দেখাচ্ছি। আর ডেমন হান্টার এবং জম্বুকের রাজা সুফিয়ান, আপনারাও আমার লোকেদের সাথে আসেন। আকাশের কথায় তার নিজের লোকদের পাশাপাশি সবাই সম্মতি জানায়। তারপর আকাশকলা বাদুড়ের মতন উড়ে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে লিংকনের শক্তির প্রয়োগ করে আইকিউ করতে করতে ভ্যাম্পায়ার মহলের সামনে গিয়ে পৌঁছায়। ভ্যাম্পায়ার মহলের সামনে গিয়ে পৌঁছানোর পর সবাই দেখে ভ্যাম্পায়ার মহলের সামনে দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাম্পায়ার মহলকে পাহারা দিচ্ছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু আকাশের ভিতরে ভয়ভীতি বলতে কিছুই নেই, কারণ তার ভিতরে এখন নিজের প্রাণের থেকেও প্রিয় মানুষটাকে বাঁচানোর তাড়না বেশি। এছাড়া সে এটাও জেনে যায় যে লুফিয়ানা শহরের দানবগুলোকে ক্রাউন ইতিমধ্যে নিজের গোলাম বানিয়ে নিয়েছে।
তবে বর্তমানে তার লোকজন ঘাবড়ে যাওয়ার সে স্বাভাবিক রূপে ফিরে এসে সবাইকে বলে, দেখ, ভয় পাওয়ার কিছুই নেই। আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু মনে রাখিস তোরা কিন্তু মানবজাতি, আর মানবজাতিকে দুনিয়ার কোনো অশুভ শক্তি এসে হারাবে সেটা কখনোই হবে না। এই পৃথিবীকে উপরওয়ালা মানবজাতির লক্ষ্যে গড়েছে। এই পৃথিবীতে রাজত্ব করবে মানবজাতি, তাই তোদের ভয় পাওয়ার কিছু নেই। তোরা সাহস নিয়ে ওদের সাথে লড়াই কর। আর আমি ভ্যাম্পায়ার মহলের ভিতরে প্রবেশ করছি। আকাশের কথার উত্তরে রাজ বলে ওঠে, ভাই, আমরা সাময়িক কিছুটা ভয় পেলেও এখন ঠিক আছি। আপনি নিজের খেয়াল রাখবেন, আর এদিকটা আমরা সামলে নিব। এই তো বাহাদুরের মতন কথা বলেছিস। যাক, এবার আমি ভ্যাম্পায়ার মহলের ভিতরে প্রবেশ করলাম। ঠিক আছে ভাই। আকাশ সবাইকে ভ্যাম্পায়ার মহলের রক্ষীদেরকে সামলাতে বলে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে। এমন সময় পিছন থেকে জম্বুকের লিডার সুফিয়ান আকাশকে বলে ওঠে, ভাই, মহলের ভিতরে আমিও আপনার সাথে যাব। ক্রাউনের মৃতদেহ দেখে নিজের তৃপ্তি মেটানো বাকি আছে এখনো আমার। ঠিক আছে, চলেন। আকাশ আর সুফিয়ান ভ্যাম্পায়ার মহলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, কিন্তু তাদের সামনেই দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো দাঁড়িয়ে আছে। তাই তারা প্ল্যান করে কিভাবে ভিতরে প্রবেশ করবে। এমন সময় রাজ এবং বাকি সবাই মিলে ভ্যাম্পায়ার মহলের প্রহরীদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে নেয়। এতে করে ভ্যাম্পায়ার মহলের সমস্ত প্রহরী পাহারা দেওয়া বাদ দিয়ে রেখে রাজদের এবং ডেমন হান্টারদের দিকে এগিয়ে আসে। আকাশ আর জম্বুকের লিডার এই সুযোগটাকে কাজে লাগিয়ে মহলের ভিতরে প্রবেশ করে। মহলের ভিতরে প্রবেশ করতেই আকাশের মাথা ঘুরে ওঠে, কারণ ক্রাউন বিশাল সৈন্য সেনা বানিয়ে ফেলেছে। ভ্যাম্পায়ার মহলের ভিতরে অগণিত ভ্যাম্পায়ার ক্রাউনের সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে। আর দূরের একটা উঁচু জায়গায় চেয়ারের মধ্যে এক শিংওয়ালা ক্রাউন বসে আছে। ক্রাউনকে দেখা মাত্রই আকাশের মাথার সেন্স নড়ে যায়। ক্রাউন ও দূর থেকে আকাশের আগমন দেখেছে, তাই ক্রাউন চেয়ার থেকে নেমে আকাশদের কিছুটা সামনে এগিয়ে জোর গলায় বলে, আসলে তোর মরণের ভয় নেই। তুই আমার খোঁজ করতে করতে ভ্যাম্পায়ার মহল পর্যন্ত চলে এসেছিস। বাহ, তোর সাহসের মাত্রা বেশ প্রশংসনীয়। তবে শোন, এখনো সময় আছে, নিজের জান বাঁচিয়ে নিয়ে পালা এখান থেকে। দেখ, আমি কিন্তু সচরাচর কাউকে সুযোগ দেই না, কিন্তু তোকে একটা সুযোগ দিচ্ছি, কারণ তোর প্রিয়তমাকে আমি নিয়ে এসেছি। আজ থেকে 2 দিন পর আমাবস্যা রাত। আমি সেই আমাবস্যার রাতে তোর সুন্দরীকে বিয়ে করে তার সাথে ফুলসজ্জা করব। তারপর আগামী আমাবস্যায় আমাদের সংসার আলোকিত করে একটা সন্তান জন্ম নিবে। তুই আমার এই কাজে বাধা দিতে আসিস না, না হয়তো মারা পড়বি। তাই বলছি কি, আমার সুযোগটাকে ঠুকরে না দিয়ে লুফে নে এবং এখান থেকে পালিয়ে যা। ক্রাউনের কথা শুনে আকাশের শরীরের রক্তমাংস উত্তেজনায় টগবগ করতে আরম্ভ করে। তার সাথে সাথে আবার আকাশের চেহারার রং ও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ন্যায় লালবর্ণ ধারণ করেছে। আকাশ নিজেকে আর কন্ট্রোল করে রাখতে না পেরে হুট করেই দানবের রূপ ধারণ করে বসে, যেটা দেখে ক্রাউন কিছুটা ঘাবড়ে যায়। তবে সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সিংহাসনের মতন চেয়ারটাতে হেলান দিয়ে বসে পায়ের উপরে পা উঠিয়ে দেয়। এদিকে আকাশ দানবের রূপ ধারণ করে মহলের ভিতরের প্রহরীদেরকে মারতে মারতে ক্রাউনের দিকে এগিয়ে যেতে থাকে। আকাশের সাথে সাথে সুফিয়ান ও সামনের দিকে অগ্রসর হচ্ছে। ক্রাউনের মহলের ভিতরের প্রহরীরা আকাশ এবং সুফিয়ানকে আটকানোর বেশ চেষ্টা চালায়, কিন্তু আকাশ এতটা হিংস্র হয়ে গেছে যে সে সামনে যাকে পাচ্ছে তাকেই চিরে ফিরে 2 টুকরো করছে। প্রহরীদেরকে মারতে মারতে আকাশ আর সুফিয়ান ক্রাউনের চেয়ারের সামনে গিয়ে হাজির হয়। তখনই ক্রাউন আবার বলে ওঠে,
আরে মূর্খ, তোকে একটা সুযোগ দিলাম, কিন্তু তুই সেটাকে লুফে না নিয়ে আমায় মারতে সামনে চলে এসেছিস। তুই কি ভেবেছিস লিঙ্কনের শক্তির দ্বারা তুই আমাকে হারাতে পারবি? আর তোর সঙ্গের এই জম্বুক হারামি আমার কিছু করতে পারবে? তাহলে শোন, তোদের এটা ভুল ধারণা। আসছে অমাবস্যার আগে আমি নিরিবিলিভাবে থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই দুদিন একদম শান্তশিষ্ট থাকব, কারোর কোনো প্রাণ নিব না। কিন্তু তোরা আমাকে আর শান্ত থাকতে দিলই না। নিজে সেধেই আমার কাছে মরতে এসেছিস। যাক, কি আর করা, মরার জন্য তৈরি হয়ে নে। আর শোন, তোদের শেষ কোনো ইচ্ছা থাকলে চটাচট বলে ফেল। ক্রাউনের কথাবার্তা শুনে আকাশের রাগের মাত্রা আরও কয়েকশত গুণ বেড়ে যায়। তাই সে সেকেন্ডের মধ্যেই তেড়ে গিয়ে ক্রাউনের শরীরে অপ্রত্যাশিতভাবে সজোরে এক লাথি মেরে বসে, যার ফলে ক্রাউন চেয়ার থেকে উল্টে পড়ে যায়। আকাশের এমন আচরণে ক্রাউনেরও রাগ উঠে যায়। ক্রাউন চটজলদি মাটি থেকে উঠে তার ভয়ানক রূপটা ধারণ করে বসে। এবার হয়তো লাগবে ভ্যাম্পায়ারদের নিজের মধ্যেই ইতিহাসের সবচাইতে বড় লড়াইটা। ক্রাউন নিজের রূপ পরিবর্তন করা মাত্রই আকাশের দিকে তুফানের গতিতে তেড়ে যায় তাকে মারার জন্য। কিন্তু সে আকাশের শরীরে স্পর্শ করতেই পারে না, কারণ আকাশের শরীরে স্পর্শ করার আগেই অদৃশ্য থেকে কিছু একটা ক্রাউনকে আটকে দেয়। সে বেশ কবার আকাশকে মারার ট্রাই করে, কিন্তু আকাশের শরীরে সে স্পর্শই করতে পারে না। আর এই স্পর্শ না করতে পারার কারণ হচ্ছে অবনীর রক্ষাকবচ। ক্রাউন বেশ অবাক হয় আকাশকে মারতে না পারায়। এমন সময় আকাশ আবারও ক্রাউনের শরীরে লাথি মেরে তাকে কয়েক হাত দূরে নিয়ে গিয়ে ফেলে। দূরে নিয়ে ফেলার পর ক্রাউনের দিকে আঙ্গুল তুলে বলে, আমাকে মারা তোর সাধ্যের বাহিরে। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। তাই ভালোয় ভালোয় নিজেকে আত্মসমর্পণ করে দে আমাদের কাছে, না হয়তো ভয়ানকভাবে মরতে হবে তোকে। আকাশের কথায় ক্রাউনের রাগ যেন ক্রমশ বেড়েই চলেছে। ক্রাউন মাটি থেকে উঠে চোখ বন্ধ করে মনে মনে কিছু পাঠ করে। পাঠ করার কিছুক্ষণ পরেই তার মাথার শিংটা অনেক জোরালোভাবে জ্বলতে আরম্ভ করে, যার কারণে পুরো ভ্যাম্পায়ার মহল আলোকিত হয়ে যায়। অনেক প্রখর আলোকরশ্মি ছড়াচ্ছে ক্রাউনের মাথার সেই শিংটা থেকে। এরপর আবার সে তুফানের গতিতে দৌড়ে যায় আকাশকে মারার জন্য। অপরদিকে আকাশ শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে, কারণ সে জানে অবনীর রক্ষাকবচ তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু আকাশের এই চিন্তাধারা এবার ভুল প্রমাণিত হয়। ক্রাউনের এবারের আক্রমণে অবানীর রক্ষাকবচ ও আকাশকে ক্রাউনের হাত থেকে বাঁচাতে পারে না। ক্রাউন তেড়ে গিয়ে সোজা আকাশের মুখে সজোরে একটা ঘুষি মেরে বসে, যার ফলে আকাশ ঘুরে মাটিতে পড়ে যায়। আর তার নাকমুখ দিয়ে রক্ত বের হতে আরম্ভ করে, যেটা দেখে এবার ক্রাউন তাচ্ছিল্যের সুরে আকাশকে বলে, কিরে মূর্খ, তুই কি ভেবেছিস আমায় সহজেই তুই হারিয়ে দিবি? আমাকে সহজেই তুই বিট করবি? তাহলে শোন, এটা তোর ভুল ধারণা। কারণ তোরা মানুষ হওয়ার পরেও যদি আধ্যাত্মিক শক্তিকে রপ্ত করতে পারিস, তাহলে ভাব আমরা মানুষ নয়, আমরা তো মানুষ রূপে শয়তান। তাহলে আমরা কত অজানা শক্তিকে রপ্ত করেছি। এবার তো তুই শেষ। তোর কোনো দাদা এসেও তোকে আমার হাত থেকে আজ বাঁচাতে পারবে না। আয় এবার আমার সাথে লড়াই কর, দেখি কিভাবে তুই আমাকে পরাজয় করিস। আকাশ ক্রাউনের কথা শুনে মাটি থেকে উঠে দাঁড়ায়। তারপর নাকমুখ থেকে রক্ত মুছে নিয়ে ক্রাউনের দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়ে থাকে। আকাশের ক্ষিপ্ত চাহনি দেখে ক্রাউন আবার আকাশকে বলে, এভাবে চেয়ে থেকে কোনো কাজ হবে না। তুই আমার সাথে লড়াই করে আমাকে পরাজয় কর, তাহলেই সবকিছুর সমাপ্তি ঘটবে। না হয়তো আমি পুরো শহরকে তছনছ করে দিব। শহরের একটা মানুষকেও আমি জীবিত রাখব না। সবাইকে মেরে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করব। ক্রাউনের কথা শুনে আকাশ এই দুষ্কর পরিস্থিতিতেও হাসতে হাসতে ক্রাউনকে বলে,
শোন, আমি কখনো হারতে শিখিনি, আর এবারও হারব না। তবে ভুলক্রমে যদি হেরেও যাই, তাহলে সেই সময়েই যেন আমার মৃত্যু হয়। হারতে না শিখলেও তোর এবার হারতে হবে, আর মৃত্যু তো এবার তোর নিশ্চিত হবে। ঠিক আছে, আমিও তৈরি আছি মরার জন্য এবং মারার জন্য। হয়তো মরব, নয়তো তোর মতন শয়তানকে চিরতরে বিতাড়িত করব। তাহলে এগিয়ে আয় লড়াই করার জন্য। আকাশ ক্রাউনের কথা মতন লিঙ্কনের শক্তির প্রয়োগ করে ক্রাউনকে মারার জন্য এগিয়ে যায়। আকাশের মাথার মধ্যে ভূত চেপে বসেছে, তার যে করেই হোক ক্রাউনকে হারাতে হবে। তাই সে তেড়েফুঁড়ে গিয়ে ক্রাউনের সাথে মারামারি করতে আরম্ভ করে। ক্রাউন ও আকাশের সাথে মারামারি করতে আরম্ভ করেছে। দুজনের মধ্যে বেশ বর্ষর একটা যুদ্ধ শুরু হয়। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে আকাশ ক্রাউনের শক্তির কাছে হারতে আরম্ভ করে। ক্রাউন নিজের অদ্ভুত শক্তির প্রয়োগ করে আকাশের অবস্থা নাজেহাল বানিয়ে দিয়েছে। আকাশ তেমনভাবে ক্রাউনের কিছুই করতে পারেনি, কিন্তু ক্রাউন আকাশের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। ক্রাউন আকাশকে মেরে আকাশের শরীরের অনেক কয়টা অঙ্গ ড্যামেজ করে দিয়েছে। আকাশ বেশ ফুরবল অনুভব করে নিজেকে। তবে সেও হার মানবার মতন মানুষ নয়। নিজের অক্ষত শরীরের দিকে না তাকিয়ে নিজের মতন ক্রাউনের সাথে লড়াই বহাল রেখেছে। তবে বেশিক্ষণ সে ক্রাউনের সামনে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। লড়াইয়ের এক পর্যায়ে ক্রাউন আকাশকে আধমরা করে মেরে মাটিতে ফেলে দেয়, যেটা কিনা পাশ থেকে দাঁড়িয়ে জম্বুকের লিডার সুফিয়ান ও দেখছিল। আকাশের পরাজয়ের অন্তিম সময় দেখে সুফিয়ান ও এবার ক্রাউনের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আকাশের মতন সেও বেশি একটা সময় ক্রাউনের সামনে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। ক্রাউন সুফিয়ানের 2 হাত মোচড়ে ভেঙ্গে দিয়ে তাকে আকাশের মতন ছিটকে মাটির উপরে ছুঁড়ে ফেলে। ক্রাউনকের প্রতিপক্ষ দুজনেই নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে আছে, আর ক্রাউন শব্দ করে করে হাসছে, কারণ তাকে পরাজয় করার মতন লক্ষ্য মাত্রা আর কারোর মাঝে নেই। যেই দুজন তাকে শেষ করতে ভ্যাম্পায়ার মহলে এসেছিল, সে তাদের দুটোকেই উল্টো আধমরা বানিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে সে তাদের দুটোকে পুরোপুরি শেষ করে দিবে। তাই সে লুফিয়ানা শহরের একজন ভ্যাম্পায়ারকে আদেশ করে, এই তুই গিয়ে ভ্যাম্পায়ার মহলের অস্ত্রাগার থেকে সবচাইতে বড় রামদাটা নিয়ে আয়। ওদের দুটোকে মেরে ওদের শরীরের কয়েক হাজার টুকরো করে শহরের পশু পাখিকে বিলিয়ে দিব। ক্রাউনের আদেশে লুফিয়ানা শহরের একটা ভ্যাম্পায়ার অস্ত্রাগার থেকে রামদা আনতে চলে যায়, আর ক্রাউন রামদা আনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এদিকে আকাশ আর সুফিয়ান আঘাতপ্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। এমন সময় সুফিয়ান শক্তি জুগিয়ে উঠে আকাশের কাছে যায়। সুফিয়ানকে আকাশের কাছে যেতে দেখে ক্রাউন কোমর থেকে ধারালো একটা চাকু বের করে দূর থেকেই সেটা সুফিয়ানের দিকে ছুঁড়ে মারে। যেই চাকুটা সোজা এসে সুফিয়ানের পেটে লাগে, সুফিয়ানের পেট থেকে চিরচির করে রক্ত পড়ছে। কিন্তু সে এখনো থেমে নেই। সে আকাশের হাত মাটি থেকে উঠিয়ে নিয়ে সজোরে একটা কামড় মেরে বসে। আকাশ এমনিতেই নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে আছে, তার উপরে সুফিয়ানের কামড়ে যেন তার রুহুটা এখনই বেরিয়ে যাবে এমন যন্ত্রণা হচ্ছে তার। আকাশ সুফিয়ানের কামড়ের ব্যথায় কোকাতে আরম্ভ করে। তবে সেই ব্যথা তার শরীর থেকে কয়েক মিনিট পরেই গায়েব হয়ে যায়, এবং সেই সঙ্গে আকাশের শরীরের আকৃতি আরও ভয়ানক রূপ ধারণ করে। এমনিতেই আকাশ পাখনাওয়ালা দানবের রূপ ধারণ করে আছে। তার উপরে সুফিয়ানের কামড়ে আকাশের শরীরের উপরিভাগ দানব আকৃতির কলা বাদুরের রূপে থেকে যায়, কিন্তু শরীরের নিচের অংশ শিয়ালের রূপ ধারণ করে। আকাশকে এখন দেখে দুনিয়ার সবচাইতে জঘন্য এবং ভয়ানক প্রাণী মনে হচ্ছে। পাশ থেকে সুফিয়ান আকাশের এই রূপ দৃশ্য দেখে মাটিতে শুয়ে হাসতে হাসতে ক্রাউনকে বলে, তুই আমায় শেষ করে দিয়েছিস তো কি হয়েছে, আমি জানি আর কিছু সময়ের মাঝে আমার মৃত্যু হবে।
কিন্তু এই যে মাত্র নতুন করে যার জন্ম হয়েছে, তুই তাকে কি করে আটকাবি? একবার ভালো করে তাকিয়ে দেখ হায়নাটার দিকে, তাহলে স্পষ্টভাবে নিজের মৃত্যুর প্রতিচ্ছবি দেখতে পাবি। সুফিয়ানের হুমকিওয়ালা কথা শুনে ক্রাউন হাসতে আরম্ভ করে। এমন সময়েই লুফিয়ানার ভ্যাম্পায়ার অস্ত্রাগার থেকে সবচাইতে বড় ছুরিটা এনে ক্রাউনের হাতে দেয়। ক্রাউন ছুরিটা হাতে করে নিয়ে এসে সুফিয়ানকে মাটি থেকে উঠিয়ে তার গলায় ছুরিটা চেপে ধরে তাকে বলে, আমায় কেউ হারাতে পারবে না। আমি অমরত্ব পেয়ে গেছি। আমিই এখন সবাইকে শেষ করব। আর শুরুটা তোকে দিয়েই হবে। তারপর তোর পাশে মরা লাশের মতন পড়ে থাকে মূর্খটাকে কুপিয়ে মারব। ক্রাউনের কথায় সুফিয়ান আবারও হাসতে আরম্ভ করে, যেটা দেখে ক্রাউনের রাগ উঠে যায়। ক্রাউন নিজের রাগ কমাতে ছুরিটা সুফিয়ানের গলায় সজোরে চালিয়ে দেয়, যার ফলে সুফিয়ানের গলা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর ক্রাউন একইভাবে আকাশকে শেষ করার জন্য তার একদম নিকটে যায়। কিন্তু সেই মুহূর্তেই আকাশ হুট করে মাটি থেকে উঠে ক্রাউনের গলা চেপে ধরে তাকে মাটি থেকে জাগিয়ে ফেলে। আকাশের এমন কর্মকাণ্ডে ক্রাউন ছটফট করতে আরম্ভ করে, আর সাথে তার হাত থেকে ছুরিটাও পড়ে যায়। আকাশ ক্রাউনের গলা এত জোরে চেপে ধরেছে যে ক্রাউন সুষ্ঠুভাবে নিঃশ্বাসটাও নিতে পারছে না। ক্রাউনের মনে হচ্ছে যেন মৃত্যুর ফেরেশতা রাগান্বিত হয়ে তার গলা চেপে ধরেছে। ক্রাউন নিজেকে বাঁচানোর বেশ চেষ্টা চালায়, কিন্তু আকাশের শক্তির কাছে বর্তমানে তার পরাজয় স্বীকার করতে হয়। আর পরাজয় স্বীকার করবে নাই বা কেন, আকাশের শরীরে এখন 4 জনের শক্তি রয়েছে: লিংকন, সুফিয়ান, অবনী এবং তার নিজের শক্তি, যার কারণে ক্রাউন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও পরাজয় হতে হয়। আকাশ ক্রাউনের গলা চেপে ধরার কয়েক সেকেন্ড পরেই সে তার অন্য আরেক হাত দিয়ে ক্রাউনের মাথার শিংটা মোচড় দিয়ে ভেঙ্গে হাতে নিয়ে নেয়। ক্রাউন এমনিতেই ছটফট করছিল তার গলা চেপে ধরায়, কিন্তু বর্তমানে আকাশ তার মাথার শিং ভেঙ্গে ফেলায় সে যেন এবার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সে আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আকাশ তাকে ছাড়বার মতন লোক নয়। সেই সময় থাকতে নিজের পাওয়ার অসৎ পথে খাটিয়েছে, আর এখন শেষ সময়ে এসে অনুশোচনায় ভুগছে। আকাশ তার শিং ভাঙ্গার পর তার উপরে মায়া না দেখিয়ে তাকে ছিটকে ফিক্কা মারে ভ্যাম্পায়ার মহলের দেয়ালের মাঝে। সাথে ক্রাউনের শিংটাও ফিক্কা দিয়ে মহলের এক সাইডে ছুঁড়ে মারে। অপরদিকে ক্রাউন দেয়ালের সাথে বাড়ি খেয়ে লেপ্টে পড়ে থাকে মাটির উপরে। সে মাটি থেকে উঠার বেশ চেষ্টা করছে, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। মহলের বাকি ভ্যাম্পায়াররা নিজের মুনিবের পরাজয় দেখে সবাই আকাশের উপরে হামলা করার জন্য একই সঙ্গে তার দিকে এগিয়ে আসে। এমন সময় ড্রয়েডের সেই বৃত্তের ন্যায় গোলাকার রশ্মিটা অদ্ভুতভাবে কোথা থেকে এসে যেন আকাশের চারপাশে ঘুরপাক খেতে আরম্ভ করে। বৃত্তাকার রশ্মিটা আকাশের চারপাশে ঘুরপাক খেতে খেতে বেশ জোরালোভাবে আলো ছড়াতে আরম্ভ করে। এতে করে আকাশের দিকে তেড়ে আসা অনেক ভ্যাম্পায়ার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর বাকি যারা বেঁচে থাকে তারা দূরে সরে যায়। এমন সময় ডেমন হান্টার এবং আকাশের লোকজন ও মহলের ভিতরে প্রবেশ করে। মহলের ভিতরে প্রবেশ করার পর সবাই আকাশকে দেখে বেশ অবাক হয়। শুরুতে তারা আকাশকে চিনতে পারে না, কিন্তু আকাশ তাদেরকে দেখা মাত্রই বলে, এই তোরা কয়েকজন গিয়ে অবনীকে মহলের ভিতর থেকে খুঁজে বের কর, আর আমি ক্রাউনকে দেখছি। আকাশের কথা শুনে সবাই বুঝে যায় সামনের অদ্ভুত আকৃতির দানবটা তাদের আকাশ ভাই। তাই রাজ কয়েকজনকে সাথে নিয়ে আকাশের কথা মতন মহলের একদম ভিতরে গিয়ে অবনীকে খুঁজতে আরম্ভ করে। আর এদিকে আকাশ ছুরিটা মাটি থেকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে ক্রাউনকে মাটিতে থেকে উঠিয়ে এনে তার চেয়ারের সামনেই তাকে আবার ছিটকে ফেলে। তারপর ক্রাউনের ছুরিটা দিয়েই সবার সামনে মায়া দয়া ছাড়া ক্রাউনকে কোপাতে আরম্ভ করে। আকাশ শুরুতে ক্রাউনকে কুপিয়ে তার 2 হাত শরীর থেকে আলাদা করে ফেলেছে।
তারপর ক্রাউনের বুকে পাড়া দিয়ে ছুরির ধারালো মাথাটা তার কপালের উপরে ঠেকিয়ে ধরে বলে, সুফিয়ান বলেছিল না তোর মৃত্যুর প্রতিচ্ছবি দেখতে পাবি আমার মাঝে? নে, ভালো করে দেখে নে। আর গল্প সময় বাকি তোর জীবনের। আমার লোকজন আমার প্রিয় মানুষটাকে খুঁজে আনলেই তোর সমাপ্তি ঘটবে। আকাশের কথায় ক্রাউন কাঁদো কাঁদো কণ্ঠে আকাশের কাছে নিজের প্রাণের ভিক্ষা চাইতে থাকে। কিন্তু আকাশ তার সেই কথায় ভ্রুক্ষেপ না করে অবনীর জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে কিছুটা সময় যাওয়ার পর রাজ অবনীকে মুক্ত করে তার সামনে নিয়ে আসে। ক্রাউন অবনীকে একটা রুমের মাঝে বন্দি করে রেখেছিল, আর রাজরা তাকে এখন সেখান থেকে মুক্ত করে এনেছে। আকাশ অবনীকে দেখা মাত্রই বলে, প্রিয়, জলদি আমার কাছে আসো। আমার কাছে এসে ছুরিটা তার মাথার খুলিতে ঢুকিয়ে দাও। সে নাকি অমরত্ব পেয়েছে, তুমি একটু তার অমরত্বকে মিটিয়ে দাও তো। আকাশের কথায় অবনী শুরুতে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে আকাশকে এই ভয়ানক অবস্থায় দেখে চিনতেই পারেনি। কিন্তু পাশ থেকে রাজ তাকে আকাশের বিষয়ে খুলে বলে। তখন অবনী নিজেকে সামলে নিয়ে আকাশের কাছে এসে ছুরিটা ধরে সজোরে চাপ দিয়ে ক্রাউনের খুলির ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে ক্রাউন সেখানেই মৃত্যুবরণ করে। ক্রাউন মৃত্যুবরণ করার পর কয়েক সেকেন্ড যেতেই বেঁচে থাকা সমস্ত ভ্যাম্পায়ার আকাশের দিকে মাথা নুইয়ে ঝুঁকে তাকে মালিক বলে স্বীকার করে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, আমি তোদের মালিক নই, তাই তোদের আমার সামনে মাথা নোয়াতে হবে না। কিন্তু আমি তোদের মালিক না হলেও মালিকের মতন একটা জিনিস আদেশ করব। আজ থেকে তোরা সবাই এই মহলের চার দেয়ালের মাঝে বন্দী থাকবি। তোরা কেউ এই মহল ছেড়ে বের হবি না। আর মানুষের উপরে তো হামলা ভুলেও করবি না, না হয়তো তোদেরকেও কিন্তু আমি শেষ করে দিব ক্রাউনের মতন। আকাশের আদেশ শুনে সবাই একত্রে হয়ে আকাশকে বলে, জি, আজ থেকে আমরা এই মহলের ভিতরেই থাকব। আপনার আদেশের অমান্য কেউ করব না, মনে থাকে যেন। এবার আমরা চললাম। আকাশ সবাই হুকুম করে অবনীকে কোলে তুলে নেয়। তারপর নিজের লোকদেরকে বলে, তোরা সবাই গাড়ি করে বাংলোতে পৌঁছা, আমি অবনীকে নিয়ে আসছি। আকাশের কথায় সবাই ভ্যাম্পায়ার মহল থেকে বেরিয়ে গাড়ি করে বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে আকাশ অবনীকে কোলে উঠিয়ে নিয়ে ভ্যাম্পায়ার মহল থেকে উড়াল দিয়ে উড়ে যায়। অবনী আকাশের কোলে গুটিসুটি মেরে বসে রয়েছে, আর আকাশ তাকে উড়িয়ে বাংলোতে নিয়ে যাওয়ার বদলে নদীর পাড়ে নিয়ে আসে। নদীর পাড়ে নিয়ে এসে অবনীকে মাটিতে নামিয়ে দিয়ে সে স্বাভাবিক রূপে ফিরে আসে। স্বাভাবিকভাবে ফিরে আসার পর অবনীকে বলে, যাক, অবশেষে সমস্ত ঝামেলার ইতি ঘটেছে। এবার আমরা একে অপরকে আপন করে নিতে পারব। আমাদের পথের সমস্ত কাঁটা মরে গিয়েছে। আকাশের কথায় অবনী কোনো উত্তর না দিয়ে চুপটি করে আকাশকে জড়িয়ে ধরে তার বুকে আলতো করে একটা কামড় মেরে কিছুটা রক্ত চুষে নেয়। আকাশ অবনীর এমন আচরণ দেখে তাকে জিজ্ঞাসা করে, অবনী, এটা কি করলে তুমি? প্রিয়, তুমি ভ্যাম্পায়ার হয়ে গেছ, তো আমি সাধারণ থেকে কি করব? তাই তোমার বুকের কিছুটা রক্ত চুষে নিয়ে আমিও নিজেকে ভ্যাম্পায়ার বানিয়ে নিলাম। এবার হিসাব বরাবর। বড় জামাই দুজনেই ভ্যাম্পায়ার, তাই বলে এভাবে আমায় কামড় মারবে? বিয়ের পর তুমিও আমায় কামড়ে এটা শোধবোধ করে নিও। এবার আমায় জড়িয়ে ধরে উড়াল দিয়ে বাসার পথে রওনা দাও। এটার শোধ আমি তুলব। বিয়ের পর আদর করার বাহানায় খচ করে কামড় দিয়ে বসব তোমার শরীরে, তখন মজা বুঝবে একদম। ঠিক আছে প্রিয়, যা খুশি তোমার। আমি তোমায় কোনো কিছুতেই বাধা দিব না। এবার বাসার উদ্দেশ্যে রওনা হও। আকাশ আর কোনো কথাবার্তা না বলে অবনীকে জড়িয়ে ধরে উড়াল দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তবে সে অবনীকে আর কিছু না বললেও হাওয়ায় উড়তে উড়তে মনে মনে বলে, এখন চুপ থাকলেও বিয়ের পর মজা দেখাবো তোমায়।
কামড়ে তোমার ঠোঁট ফুলিয়ে দিব। বাকি অংশের কথা আর নাই বললাম, কারণ আমি যাই বলি না কেন পাঠক পাঠিকারা শুনে ফেলবে। তাই এখন মুখে তালা লাগিয়ে বাসায় চলে যাব। বাকি বিয়ের পরে কি কি হতে পারে অবনীর সাথে সেসব আপনারা কল্পনাতেই ভেবে নিন। নিজের ইতিহাস আর লোকজনের সামনে পাবলিক করতে চাচ্ছি না। সমাপ্তি।